সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরে আমি এখন কি করব অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে একটু ভিন্নধর্মী বিষয়বস্তু আছে, হয়তো সকলের কাছে অত পরিচিত না, কিন্তু আমরা আলোচনা করলে সেটা বোধহয় সবাই একটু বুঝতে পারবে। সেটা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখার জন্য, অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের যে সম্পর্কের ভেতরে যে একটি সীমারেখা দরকার, যেটি ইতিবাচক সীমারেখা। সীমারেখা মানে না যে আমি আড়ি দিয়ে দিলাম। সীমারেখা হচ্ছে একটা সুন্দর ভেতর, মানে দুজনের মাঝখানে খুব পজিটিভ একটা বাউন্ডারি বা হেলদি একটা বাউন্ডারি রাখা, যাতে করে আমরা সবাই ভালো থাকতে পারি। আমরা চাইবো না যে কারোর জীবনের ব্যক্তিত্বের মধ্যে আমি সম্পূর্ণ সেখানে ঢুকে যাব বা তার জীবনের সব কিছু আমি দখল করতে চাইবো বা তাকে পরিচালিত করতে চাইবো। সেটাও যেমন আমরা কারো ক্ষেত্রে করব না। আবার কেউ যখন আমাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, আমার আচার আচরণকে নিয়ে অনেক বেশি সে একটু বাঁকা চোখে দেখে সেগুলোকে এবং সেটা নিয়ে মন্তব্য করে, সেটা হয়তো আমাদেরও ভালো লাগছে না। সো আমাদের এই যে একটা সম্পর্কটা থাকবে, সুন্দর থাকবে, কিন্তু তার মধ্যে সীমারেখাও থাকবে, এবং যেটি সব ধরনের সম্পর্কে কিন্তু এটি দরকার। সেটি স্বামী স্ত্রী হোক, সেটা সন্তান পিতামাতা হোক, সেটি ভাই বোন হোক, বন্ধু হোক, প্রত্যেকটি সম্পর্কে সীমারেখা যদি আমরা একটা বজায় রেখে চলতে পারি, যেটা খুব হেলদি বাউন্ডারি, তাহলে কিন্তু খুব ভালো একটা সোশ্যাল মানে রিলেশনশিপে আমরা থাকবো এবং আমাদের কষ্টগুলো কম হবে। তো আমি আসছি, আমাদের যারা অতিথি আছেন অনুষ্ঠানে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা একজন হচ্ছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস, অনেকবার এসেছেন আমাদের অনুষ্ঠানে, উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আর আছে সেলিনা ফাতেমা বিনতে শাহিদ, অনেকগুলো নাম, 4টা নাম তোমার নামের সাথে। ও হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো আমরা চলে যাই আমাদের অতিথিদের কাছে, আজকের বিষয় নিয়ে কথা বলবেন ওরা। তো সেলিনা, তোমাকে দিয়ে শুরু করি। খুব সুন্দর একটা বিষয় আপনি পছন্দ করেছেন, এটা মানে খুবই ভালো লাগলো যখন আমাকে বলা হলো। তো আমি যেটা মনে করি, আসলে সম্পর্কে ইতিবাচক যে বাউন্ডারি বা সীমারেখা, এটা ইতিবাচক এই জন্য বলা হচ্ছে যে যখনই আমরা দেখব আগে বাউন্ডারি বা সীমারেখাটা কি, সীমারেখা যেটা বোঝায় যে যখন আমরা কথোপকথনের মধ্যে প্রায় আমরা কিন্তু বলতে শুনি, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তার মানে কি, যখন সেটা আমার অনুভূতিকে আঘাত করছে, আমার নিজস্ব চলার গতিকে বাধাগ্রস্ত করছে, তখনই কিন্তু আমি মনে করছি যে এটা সীমার মানে সীমা লঙ্ঘন, মানে এটা সীমার বেরিয়ে চলে আসছে, মানে আমার অধিকারে আঘাত হানছে। তো সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। তো এই সীমাটা আবার দেখা যায় যে ব্যক্তি থেকে ব্যক্তি পার্থক্য হতে পারে। মানে কেউ যেই বিষয়টাকে মনে করছে সীমারেখা লঙ্ঘন হচ্ছে, কেউ আবার মনে করছে যে না, এটা ঠিকই তো আছে। সেটা ব্যক্তিত্বের উপর মানে ভিন্নতা হয়। আবার সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। যেমন একটা বাবা আর সন্তানের মধ্যে সীমার ব্যাপারটা যেটা হয়, যেমন ধরা যাক, আমি তোমাকে কতক্ষণ পর্যন্ত মোবাইল ধরতে দিব, আমি কতক্ষণ পর্যন্ত তোমাকে টিভি দেখতে দিব, কিংবা মানে রাত কটার পরে তুমি আর বাইরে যেতে পারবে না। এই যে যখন এই ব্যাপারটা করছি, সেখানের মধ্যে কিন্তু যখন দেখা যাচ্ছে যে ব্যক্তিটির মঙ্গলের কথা চিন্তা করে এবং সেখানে তাকে অনেক বিপদ থেকে রক্ষা করার ব্যাপার থেকে চিন্তা করে, এবং এটা তার অনুভূতিকে আঘাত না হানে ওইভাবে যদি ওই অ্যাপ্রোচে করতে পারি, তাহলে কিন্তু সীমা লঙ্ঘন হচ্ছে না। কিন্তু এই ব্যাপারটাই যখন একটা অ্যাডাল্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ব্যাপারটা চিন্তা করি, সেখানে যদি বলছি যে তুমি এইটা করতে পারবা না, কিন্তু আমি জানি যে তার এতটুকু বোঝার ক্ষমতা আছে। একটা 8 বছরের বাচ্চার যেই ক্ষমতাটা নাই যে আমি এতক্ষণ পর্যন্ত মোবাইল ধরতে পারবো, কিন্তু আমি জানি যে ওর সেই ক্ষমতাটা আছে। ও হয়তো মোবাইলটা করতে পছন্দ করে, কিন্তু করলেই আমি মনে করলাম যে এটা তুমি কেন করছো, প্রত্যেকটা বিষয় আমি ইন্টারফেয়ার করছি। আমি 10টার পরে যদি অ্যাডাল্ট হই, আমি যদি বের হওয়ার ক্ষমতা রাখি এবং আমি নিজেকে ম্যানেজ করে ফিরে আসার ব্যাপারটা থাকে আমার মধ্যে, কিন্তু আমি নিজে বুঝতে পারছি যে এখানে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি বলছি যে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি এটা করতে পারবা না, কিংবা ওয়াইফ বলছে তুমি এটা করতে পারবা না, তখন কিন্তু সেটা সীমার বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য ব্যক্তির সম্পর্কে সীমা, একই ঘটনার সীমা কোথাও লঙ্ঘন,
কোথাও হচ্ছে এটা ঠিক আছে। তো এই পরিস্থিতি এবং ব্যক্তি, এটা আবার ব্যক্তিত্বের ব্যাপারেও আবার কিন্তু সীমার ব্যাপারটা আছে। যেমন ম্যাকক্লেল্যান্ডের নিড থিওরির কথা যদি চিন্তা করি, তো 3 ধরনের নিড আছে। একটা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট উনি বলেন, আর হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন, আর একটা হচ্ছে নিড ফর পাওয়ার। তো যার নিড ফর পাওয়ারটা বেশি, সে দেখা যাবে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সে আমার কথাই শেষ কথা, এবং আমি যেটা বলবো সেটা করতে হবে, তালগাছটা আমার, তালগাছটা আমার। এবং যখনই সে, এবং প্রত্যেকটা জায়গায় গাইড করতে যাচ্ছে, সেটা হাজবেন্ডই হোক, বন্ধুই হোক, সন্তানই হোক, প্রত্যেকটা জায়গায় সে মানে প্রত্যেকের মানে কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, তার স্বাধীনতার মধ্যে ঢুকে যাচ্ছে। এইটা কিন্তু যে ভুক্তভোগী তার কাছে মনে হবে যে না, এটা তো হওয়ার কথা না, আমার তো মতামত আছে। তো এই ব্যাপারগুলো যখন, কিন্তু একজন সাবমিসিভ যে মনে করে যে আচ্ছা আমার 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 পার্সোনালিটি পাওয়ার, নিড ফর পাওয়ার না, আমার নিড ফর অ্যাফিলিয়েশন, মানে আমি হচ্ছে সুন্দরভাবে থাকতে চাই, সবার মত নিয়ে থাকতে চাই, ভালো থাকতে চাই। আচ্ছা আমার হাজব্যান্ড পাওয়ার শো করলে করুক, একটু মেনেই নেই। ওই দুজনের যদি মিলটা হয়, তখন হয়তো সেখানে ক্ল্যাশ হবে না। দিনের পর দিন এরকম হচ্ছে কিন্তু, যে একজন পাওয়ার শো করছে, আরেকজন মেনে নিচ্ছে, তখন কনফ্লিক্টটা কম হবে। আমরা আবার আসি, একটা ফোন অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বল। আপা, আমার বয়স হলো 36। আমার বিয়ে হয়েছে প্রায় 17 শেষ হয়ে 18 বছর পড়লো আর কি। আচ্ছা। আমার 2টা বাচ্চা। আমার বড় ছেলের 16 বছর আর মেয়ের বয়স হলো 8 বছর আর কি। আপা, আমার 17 বছর সংসারে আমার ভালোই কাটতেছিল। আমি হঠাৎ করে আমার হাজবেন্ড একটু 1-1.5 বছর ধরে খুব পরিবর্তন দেখতে পাচ্ছি তার মধ্যে। সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, আর আপনার যখন সে খুব বাইরে কাটায় আর কি, সেগুলো বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে ওর। তো আর পরে যখন বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে মোবাইলে কি আছে এমন যে আমি সামনে বসে আছি, সে আমার সাথে কথা বলে না, সে আমার প্রতি মানে অত মানে একটা কথা আছে না যে স্বামী স্ত্রীর মধ্যে কি কথা বলা এ করা, সেই পরিবর্তনটা আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি। তখন ভাবলাম যে দেখি ওর মোবাইল একটু চেক করবো। একদিন আমি সুযোগ পেয়ে যাই, পরে মোবাইলে চেক করে দেখি যে ওর একটা মেয়ের সাথে আপনার 7 বছর ধরে কথাবার্তা হচ্ছে, মেসেঞ্জারে, আপনার ফোনে কথা হয়। তো আমি আবার ওকে জানার পর যে ওকে বললাম আর কি যে তুমি তোমার মেয়েটার সাথে সম্পর্ক রিলেশন আছে নাকি। বলে কি যে আসলে আমি মজা করেছি, কয়েকদিন মজা করেছি, আমি তেমন কিছুই জানি। তো আমি আবার পরে ভাবলাম যে এমনি তো ওই মেয়ে ছাড়াও আপা ওর আসলে অনেক মেয়েদের মানে মোবাইলে অনেক মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ। মানে আমি বিয়ের পর থেকেই না, বিয়ের পর থেকে না, আপনার 2 বছর ধরে আমি ওর মধ্যে বেশি পরিবর্তনটা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু 7 বছর ধরে মেয়েটার সাথে কথাবার্তা হচ্ছিল, কিন্তু আমি টের পাইনি। আমি এখন বুঝতে পেরেছি, আমি এখন যখন চেক করলাম দেখলাম যে ওর আপনার 14 মনে হয় হবে না, আমার ঠিক শিওর না, কিন্তু আমি হিসাব করে দেখুন 7 বছর ধরে সে মানে মেয়েটার সাথে রিলেশন আছে, মানে বিয়ের কথা বলে এরকম বলে। তো আমি বললাম, এগুলো শোনার পর আমি আবার বললাম যে তুমি, তোমার বাচ্চা আছে 2টা, তারপর তুমি এত বছর সংসার, তুমি আরেকটা মেয়ের সাথে। আচ্ছা, তুমি কি বলেছো? আমার মনে হয় সেই কথাগুলো বাদ দিয়ে একটু বলো, তাহলে আমরা একটু এগিয়ে আসতে পারি। আপা, আমি ওকে বলেছি, কিন্তু ও বলতেছে যে না আমি মজা করেছি। ওর সাথে আমার, হ্যাঁ ওটা তো শুনলাম। হ্যাঁ, তারপর দেখলাম যে আপা আমার মনে হয় যে তার না সে মোবাইলে খুব সময় কাটায়। এখনো তো আমি যখন তার সাথে এইসব ব্যাপারে বললাম, সে দেখি যে এখনো মোবাইল মানে যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ মোবাইল, আর যখন বাইরে তো বেশিরভাগ কাটাচ্ছে। তো অনেক বন্ধু বান্ধবও হয়ে গেছে, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, অনেক বন্ধু বান্ধব আছে, একসাথে গ্রুপ হয়ে অনুষ্ঠানে যায় টাইয়া করে, ওদের মতো একটা গ্রুপ। সেই গ্রুপের মধ্যে তুমি থাকো না? না, এটা তো ফ্রেন্ডদের গ্রুপ না, হয় না হাজবেন্ডের ফ্রেন্ডরাও তো ওয়াইফের সঙ্গে পরিচিত থাকে। ফ্রেন্ডদের কিছু গ্রুপে একবার আমি শুধু একটা ফ্রেন্ডের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেটা ফ্যামিলিগত ছিল, তখন গিয়েছিলাম। আর এমনিতে ফ্যামিলিগত ছাড়া তো যাওয়া হয়নি। আচ্ছা। আর ও বেশিরভাগ সময় বাইরে কাটাতেই পছন্দ করে। আপনার একটু তোমাকে জিজ্ঞেস করি যে তুমি তো এখনো কি মোবাইলটা দেখছো হাজবেন্ডের?
আপা এখন তো সে এখন আরো সতর্ক হয়ে গেছে, সে এখন মোবাইলটা রেখে কখনোই যায় না। এখন আর মোবাইলটা হাতছাড়া করছে না? হ্যাঁ, হাতছাড়া করতেছে না। আর আপা আমার কি আপা একটু যদি আমি পিছনে যাই, সেটা হলো যে আমার আসলে কি আমার বাবা বিয়ে করেছে, তারপর আমার মাকে খুব কষ্ট পেতে দেখেছি তো। আর নিজেও আমি সবার ছোট মেয়ে ছিলাম, আমি মার কষ্টগুলো দেখে দেখে বড় হয়েছি। সেই আপা আমার মধ্যে এখন না ওই জিনিসগুলো বেশি ভয় কাজ করে। আর আমি সারাক্ষণ না আপা ওই এখন মানে ওর প্রতি তো বিশ্বাস এখন আমার একটু আসে না। আর যতক্ষণই আমি মানে ও বাইরে থাকে ততক্ষণই সারাক্ষণ আমার একটা টেনশন থাকে যে ও কোনো মেয়ের সাথে কথা বলতেছে কিনা, কোথাও যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা হয়, এটা খুবই মানে স্বাভাবিক। হ্যাঁ, আমার আপা সারাক্ষণই আমি ঠিক আছে কাজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার এই চিন্তাগুলো ঘুরে। আর আচ্ছা, একটু তোমাকে একটু থামাই, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। আমাকে জাস্ট বলো যে এই যে ওর যে বাইরে রিলেশনশিপ গুলো হচ্ছে, এটাতে করে ওর বাড়িতে তোমার সাথে সম্পর্ক, বাচ্চাদের সাথে না সম্পর্ক? আপা আমার সাথে না, আমার সাথে আমি আসলে আপা এই যে 7 বছর সংসার ছিল, আমি আসলে আপা বুঝতেই পারি না, কারণ সে কখনো আমার খাবার কষ্ট, পড়ার কষ্ট। না না, আমি একটু কথাটা আমি শেষ করতে পারিনি কথাটা। মানে গত 2 বছর ধরে তো পরিবর্তনটা দেখছো। 2 বছরের মধ্যে তোমার সাথে ওর সম্পর্কের কোনো ডিফারেন্স হয়েছে কিনা, পার্থক্য হয়েছে কিনা, নাকি একই রকম তোমার সাথেও খুব একই রকম ভাবে ভালোবাসা বা বন্ধুত্ব সেগুলো চলছে? হ্যাঁ আপা ওরকমই আছে, কিন্তু কিছু কিছু জিনিস ওর আগেও আমার পছন্দ ছিল না, যেমন কোনো কিছু ভুল করলে সবার সামনে অপমান করা। সেটা তো আরেকটা ইস্যু। কিন্তু ওর এরকম যে আর কি আরো ও- অন্য কিন্তু জায়গায় সম্পর্ক হচ্ছে, 7 বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক বলছো, তো সেখানে হ্যাঁ, তোমার সাথে সম্পর্কের যে ধরনটা সেখানে পরিবর্তন আসেনি, তাই তো? না সেটাতে পরিবর্তন আসেনি, সেটা এভাবেই চলতেছে। আমিও সংসার কাটাচ্ছি, কারণ 2টা বাচ্চা হয়ে গেছে আপা। না না, সেইটা বুঝেছি, সেটার জন্য তো হ্যাঁ, তোমরা আমার তো- শেষ পর্যন্ত আর হয়তো অন্য মানে সিদ্ধান্ত যাও না। একটু কি বলবে আজকের প্রশ্নটা কি তোমার? আজকের প্রশ্নটা হলো যে আপা আমি যে সারাক্ষণ এই যে একই চিন্তা আমি বিশ্বাস করতে পারতেছি না। আর আমি না আপা আরেকটা কারণে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ কি ও না ও যেটা ভালো লাগে সেটাই করে সবসময়। মানে যে আমার এটা ভালো লাগতেছে, যেমন বন্ধু বান্ধব লাগে আড্ডা মারতে ভালো লাগতেছে, আমাকে যেভাবে হোক আমাকে ওইভাবে যেতে হবে। আর আমি কোনো না কোনো ভাবে ওর কিছু কিছু জিনিস আমি বুঝতে পারতেছি, সে আমাকে মিথ্যা বলে ওইখানে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, মানে একটা বিশ্বাসের অভাব ঘটে গেছে ভীষণ ভাবে। আমার সারাক্ষণ না ও আমাকে হয়তো সত্যি কথা বলে কিনা আমি জানি না, কিন্তু সত্যি কথা যদি এসব বলো আমার কাছে সেটা অবিশ্বাস মনে হয়। তোমার হাজবেন্ড এখন কোথায় বলো তো এই মুহূর্তে? আপা ও অন্য রুমে আছে, আমি আরেক রুমে। ও কি জানে যে তুমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছো? না, আমি অনেক আগেই বলেছিলাম যে আমি দেখি একদিন কথা বলবো, কারণ আমি না, কিন্তু আজকে জানে কিনা? না আজকে আজকে জানাইনি আপা। আচ্ছা, কিন্তু আগে বলেছিলাম যে আমি দেখি আপার সাথে কথা বলবো, কারণ আমি না আপা আমার মনে হচ্ছে যে আমি সারাক্ষণ না একই চিন্তায় ঘুরে, তো আর আমার মাথা না একদম গরম হয়ে যায়, মনে হচ্ছে আমার মাথা গরম হয়ে সেটা হবারই কথা। তোমার প্রশ্নটা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে তুমি যে সারাক্ষণ একই চিন্তা করছো, কষ্ট পাচ্ছ, কিভাবে এখান থেকে উঠে আসবে। ওকে, তুমি একটু লাইনে থাকো। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, এইটার জন্য উনি যে আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে মিথ্যা বলছে, এই বিষয়টা নিয়ে আপনি কি ওনাকে অনেক জেরা করেন? হ্যাঁ আপা, আমি একটু জেরাই করি, কারণ এই যে এগুলো জানার পর থেকে আমার আপা আমি একটু সামান্য বিষয় নিয়ে বিশ্বাস হয় না, আর বেশিক্ষণ সময় একই কথা বারবার বলতে থাকেন, অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আলোচনা করতে থাকেন। হ্যাঁ, এখন তো ইদানিং এই যে বললাম আপা অক্টোবর মাসে জেনেছি, জানার পর থেকে আপা যদি ও বলে যে ও যদি বাইরে কাটাচ্ছে, যখন ফ্রেন্ডের সাথে কাটায় আসে, তখন আমি মন খারাপ করে মানে ওর সাথে কথা বলতেছি না, বা যখন বলা শুরু করি তখন বলি যে তুমি এরকম করো, তুমি আমাদের সাথে সময় কাটাবা, বাচ্চাকে সময় দিবা, আমাকে সময় দিবা, কিন্তু তুমি না দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ। তো এগুলো নিয়ে আমি খুব একটু এখন মানে অবিশ্বাসের কারণে আমি একটু ঝাড়াই বলতে গেলে ওর সাথে একটু ঝগড়াই বেশিটা আমার হচ্ছে আর কি, কয়েকদিন পর পরই হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা, কোনো কথা বললে আপনি বিশ্বাস করছেন না, বলছেন যে আমি বিশ্বাস করি না তোমাকে, তুমি আগেও এমন করেছো, পেছনে অনেক কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটা বলতেছি যে আমি হয়তো বা বাইরে একটা মানুষকে বিশ্বাস করবো, তারপর তোমাকে করবো না, কারণ তুমি অনেক মিথ্যা কথা বলছো আমাকে এত বছর, আর এখনো বলতেই আছো। ঠিক আছে, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর অনেক শুভকামনা আমাদের তরফ থেকে। তুমি আলোচনা শোনো কেমন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
ওকে, আমি একটু ওর কাছ থেকে শুনে, তুমি হয়তো আরেকটু বলবে, আমি একটু চিরঞ্জীবের কাছ থেকে শুনে আসি কিছু এই প্রোগ্রাম, আচ্ছা। এই ফোনটা নিয়ে। এখন উনি একটা যেটা বলছেন, প্রথম থেকে ওনার যে হাজব্যান্ডের সাথে সমস্যা হচ্ছে, যে আপনার মনে হাজব্যান্ডের থেকে প্রথম থেকেই হাজব্যান্ড যেটু বললো যে দূরত্ব মেনটেন করে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটায়, বাসায় কম থাকে বা বাসায় আসলে মোবাইল ইউজ করে। এখানে যেটা বোঝা যাচ্ছে ওয়াইফের সাথে তার সেই সময় টাইম স্পেন্ডিংটা খুবই কম। আর আমার মনে হয় এখানে খুব আনন্দময় সময় জায়গাগুলো তার মধ্যে ওরকম তৈরি হয়নি ওয়াইফের সাথে তার। এবং এই জন্য হাজব্যান্ড অন্য কিছু মারফত, হয় মোবাইল, নতুবা টিভি, নতুবা হয়তো যে ফ্রেন্ড সার্কেল, মানে তার মধ্যে কিন্তু ওয়াইফের সেই এনজয়মেন্ট, দুজন রিলেশনশিপের যে এনজয়মেন্ট, সেই জায়গাগুলো কিন্তু প্রথম থেকেই হয়তো অল্প ছিল, এবং সেই জিনিসগুলো পরবর্তীতে হয়তো আরও বেড়ে গেছে। যেহেতু ওই জায়গায় শূন্য স্থান ছিল, ওখানে অনেক কিছু এসে পরবর্তীতে ডে বাই ডে জিনিসগুলো বেড়েছে। এবং এখন যেটা হচ্ছে, সে মোবাইল যেহেতু অ্যাভেলেবেল, এবং মোবাইলের মধ্যে সে কথাবার্তা বলছে। কিন্তু এখানে একটা যেটা ব্যাপার হচ্ছে কি, হাজব্যান্ড কিন্তু তার একটা রিলেশনটা কিন্তু ওয়াইফের সাথে কিন্তু স্বাভাবিক মেনটেন করছে। যদি একটা এক্সট্রা মাইন্ডেড রিলেশন যেত, হয়তো এখানে কিছুটা আমাদের বুঝতে পারতাম তার আচরণগত কিছু জায়গাটা। দেখেন ওয়াইফের সাথে তার ঝগড়া হচ্ছে, রাগ হচ্ছে, তাকে সহ্য করতে পারছে না, বা দেখা যাচ্ছে সে এমন কিছু আচরণ করছে যে আচরণগুলো হয়তো বোঝা যাচ্ছে ওয়াইফ যে বুঝতে পারছে যে। কিন্তু আমার মনে হয় এখানে ওয়াইফের হয়তো কিছু ডাউটের সম্পর্ক আছে হাজব্যান্ডের সাথে, সন্দেহের সম্পর্ক, যেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কিছু ডাউট থাকে হাজব্যান্ডকে নিয়ে। তোমাকে বিশ্বাস করি না, তুমি কী করো, তোমার কোনো কাজে আমি বিশ্বাস করি না, এই যেটা হয় কি হাজব্যান্ড তখন কিন্তু এক্ষেত্রে ওয়াইফকে কোনো কথা বলতেই সাহস পায় না। আমরা দেখেছি অনেক হাজব্যান্ড কিন্তু তার ওয়াইফ, তার নিজস্ব মেয়ে ফ্রেন্ডের সাথে কিন্তু ওয়াইফকে পরিচয় করে দেয় বা এগুলো কি নর্মালভাবে এগুলো ডিল করে। সেখানে ওয়াইফ যদি এই ক্ষেত্রে সেরকম মেন্টালিটির হয়, তাহলে কিন্তু হাজব্যান্ড চিন্তা করে যে হাজবেন্ডেরও রোল আছে যে ওর বন্ধু বান্ধবের সঙ্গে ওয়াইফকে পরিচিত করা, একটা সার্কেল তৈরি করা। মানে ওয়াইফকে বাইরে রেখে সে যখন আলাদা সার্কেল মেনটেন করছে, ন্যাচারালি মেয়েটা তো হ্যাঁ, ফিল হয়তো ভয় করবেই পেতেই যে পারে। অবহেলিত কিন্তু ফিল অনেক করবে। সময় ওয়াইফরা অনেক সময় দেখেছি তারা একটু সন্দেহপ্রবণ ব্যক্তিত্ব, তারা না, দেখা যাবে এটুকু আমি জেনারেলাইজ না করি, তাহলে সব ওয়াইফদের অনেক আমরা সময় হয় কি সন্দেহপ্রবণ এরকম, বানিয়ে দিই। অনেকেই দেখা যাচ্ছে হাজবেন্ড মনে করে আমি যদি বলি এটা আরো বিপদ হয়ে যাবে, আরো সমস্যা হয়ে যাবে, তো ওকে আর আমি দেখা গেল তার সাথে হয়তো ওরকম রিলেশন না, তো ওকে যদি আমি বলি একটা মহিলার সাথে আমার রিলেশন বা আমরা কথাবার্তা বলি ফ্রেন্ড, তাহলে কিন্তু আমার ওয়াইফ অন্যভাবে ডিল করবে এবং আমাকে অন্যভাবে সন্দেহ করবে, এবং কথা না, মোবাইল তার চেক মানে করবে। সম্পর্কের মধ্যেই অসুবিধা আছে, অসুবিধা আছে, সেই সম্পর্কের কারণে এই গাঁথনিটাই হাজবেন্ড হয়নি। হয়তো এই ক্ষেত্রে হতে পারে যে তার এই জায়গাটা, কারণ তার মানে কোথাও কিন্তু সে কিন্তু বলতে পারেনি যে তার এমন কিছু মেসেজ বা এমন কিছু কিন্তু পুরোপুরি, মানে হ্যাঁ বিয়ের কথা কয়েক জায়গায় বলেছে, কিন্তু এমন কিছু মেসেজ ছিল যেগুলো হয়তো 7 সম্পর্কের বছর ধরে ক্ষেত্রে একজনের প্রমাণ সাথে থাকে। কথা বলছে, ওয়াইফ কিছু জানে না, তো ন্যাচারালি থাকতেই পারে, কিন্তু কোনো মেসেজের মধ্যে কোনো রকম কোনো প্রেম আলাপ বা ওই টাইপের ওয়াইফ কিন্তু আমাকে কোনো বলেনি, কিন্তু সেটা অবশ্য আমরা জিজ্ঞেসও করিনি। যাই হোক, সেলিনা। আমার যেটা মনে হলো উনি আমি একই লাইনেই কথা বলবো অবশ্য, যে ওনার পেছনের কিছু হিস্ট্রি আছে, যে বাবা দুটো বিয়ে করেছে, তো এবং মায়ের সাফারিংস, এই সাফারিংসটা দেখে দেখে ওনার মধ্যে সন্দেহ জাগতে পারে, একটা নেগেটিভ থটস থাকতে পারে, যার জন্য প্রথম থেকেই হয়তো হাজব্যান্ড সাহসী করেনি কখনো, বা এক দুবার বলতে চেষ্টা করেছে আমি কিন্তু মেয়েদের সাথে কথা বলি বা আমার মেয়ে ফ্রেন্ড ছিল, তখনই যদি জাজমেন্টাল হয়ে যায়, হ্যাঁ, যে আমি তুমি কেন তোমার মেয়ে ফ্রেন্ড থাকবে, বা তুমি এখন বিয়ে করেছো এখন আবার কিসের কথা, তখন কিন্তু একটা ছেলে বুঝে ফেলে যে আমার ওয়াইফ এই জিনিসগুলো নিতে পারছে না, বা আমি যদি বলি কিন্তু ও এটা নিতে পারবে না। যখন বুঝে ফেললো, বা একটা দুটা কমেন্টস কিংবা একটু ঝামেলা হয়েছে, মান অভিমান হয়েছে, এই বিষয়টা নিয়ে থামাতে চেষ্টা করেছে। আমার মনে হয় সেলিনা, আমরা তো বুঝতে পারছি ও তো একই রকমই তো হয়তো এখন বলছে, আমি ও যেটা যেটা বলবো, বলছে যে শি ইজ ফিলিং ভেরি মানে আনস্টেবল, সেটাই। সারাক্ষণ ট্রাস্টের অভাব। আমি ওনার উদ্দেশ্যে বলবো যে ওর একটা সেবা দরকার। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে উনি একটু পজিটিভলি চিন্তা করতে পারে, যে এই অনেক ছেলে যেটা করে যে একটা এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু অনেক সময় অনেকের সাথে কথা বলে, হ্যাঁ সেটা হতে পারে, যেমন সম্পর্ক আছে এরকম কথা উনি যেহেতু বলেন নাই, হতে পারে যে বিভিন্ন জায়গায় ওই খুব অ্যাভেলেবেল তো মেসেঞ্জারে কথা বলা কিংবা ভাইবারে কথা বলা, যে একটু কথা বলি, ওভাবেই ব্যাপারটাকে নিয়েছে আমার যেটা এখন ওনার কথা থেকে যতটুকু মনে হয়েছে। না, কিন্তু এখন ওয়াইফও যদি এন্টারটেইনমেন্ট খোঁজে এভাবে, তাহলে সম্পর্কের তো 12টা বাজবে। আমরা এটাকে কি অ্যালাউ করে দিচ্ছি যে এন্টারটেইনমেন্টের জন্য করতে পারে? রিঅ্যাকশন, আমি যেটা ওটা বলতে চাচ্ছিলাম, যে ওনার রিঅ্যাকশনটাকে যদি উনি একটু মিনিমাইজ করে, যে একটু আমাকে এখন একটু নন জাজমেন্টাল ওয়েতে আমার হাজবেন্ডকে কথা বলতে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে সত্য মানে তখনই বলা যায় যেখানে সত্য অ্যাকসেপ্টেড হয়। যদি আমি অ্যাকসেপ্টই না করি, আমাকে তো সত্য বলতে কেউ সাহসও করবে না, আর আমি
শুনতে পারবো না। তো আমি যদি আগে শুনি তার কথা এবং খুব জাজমেন্টাল না হয়ে যাই, খুব রিয়্যাক্ট না করি, এভাবে আমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা তৈরি করি। তারপর একটা সময় খুব ফার্মলি এবং পোলাইটলি বলি আমি এগুলোতে কষ্ট পাই, তুমি এই জিনিসগুলো আমি চেষ্টা করব তোমাকে এভাবে জাজ না করা, যা হবার হয়েছে, কিন্তু তুমি আর এরকম করো না। আসলে একটু কঠিন হবে আর সেলিনা, তারপরেও যে নেগেটিভ জিনিসগুলো আছে আমার মনে হয় ওনার একটু সার্ভিস নিলে, মানে সাইকোথেরাপি বা কাউন্সিলিং এর যদি উনি সার্ভিস নেন সেটা সবচেয়ে বেস্ট হবে। কারণ আমরা যদি বলে দিই এভাবে এভাবে করলে ভালো হয়, ওর তো ব্যক্তিত্বের মধ্যে সেই জিনিসটা আসলে গড়ে ওঠে না, একেবারে গড়ে ওঠেনি। হ্যাঁ, তো ও একটু যদি কারো কাছে বলেও যদি হালকা হতে পারে, আমরা তো কথা বলতে দিলাম না, তাহলে হয়তো সে আরেকটু গুছিয়ে ফেলতে পারবে। গুছালে তখন সে হাজবেন্ডের সঙ্গে বসতে পারবে। মানে এই অবস্থাতে একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। আমরা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরে আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে কথা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে সুসম্পর্কের জন্য একটি খুব ইতিবাচক সীমারেখার কেন প্রয়োজন। সো আমরা চাই না কেউ আমাদের সীমারেখা লঙ্ঘন করুক, আর আমরা অন্যদের সীমারেখাও লঙ্ঘন করব না। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে সবকটা সম্পর্ককে ভালোভাবে ভালো একটা জায়গাতে আমরা রাখতে পারি। তো আমাদের কিছু আলোচনা হয়েছিল সে বিষয়ে। আমি একটু চিরঞ্জীবের কাছে আসি। সো ও হয়তো পুরাটা শেষ করতে পারেনি, ওর আরও অনেক কথা ছিল, সুন্দর বলছিল। একটু চিরঞ্জীব, ইফ ইউ অ্যাড সামথিং। আমাদের রিলেশনশিপটা খুবই সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাবা মার সাথে রিলেশনশিপ যেমন গুরুত্বপূর্ণ, আবার তার বাবা মার সাথে আবার দেখা যাচ্ছে তার অন্যান্য ভাই বোনদের সম্পর্ক গুরুত্বপূর্ণ, আবার সন্তানের সাথে সে ছেলে মেয়েদের তাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা হয় কি আমাদের দেশে এটা কালচারালি চলে আসছে যে সিনিয়ররা চিন্তা করে যে আমার কথাটাই মানতে হবে এবং এই কথাটাই না মানে তাকে অপমান করা, মানে ছিঁড়েই অনেকে মনে করে গুরুজনের কথা মানবে না, এটা মানে গুরুজন যে তার জায়গাটা সীমারেখা মানে লঙ্ঘন করছে কিনা এটা কিন্তু অনেক গুরুজনে কিন্তু বুঝতে পারেন না। তারা কিন্তু তাদের জায়গায় মনে করেন যে না আমরা সীমারেখা লঙ্ঘন করছি না। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে লঙ্ঘন করছেন না এই ডিসক্রিমিনেশনটা অবশ্যই আমাদের জানা উচিত। যে সন্তান যখন এক সময় বলে, সন্তান আবার দেখা যায় অনেক সময় বলে, যেটা আমরা দেখি যে টিনেজার হওয়ার পর সন্তান বলে যে আমাকে আমার জায়গায় আমাকে এখন স্বাধীনতা দিতে হবে, আমি যখন ইচ্ছে তখন বাইরে যাব, আমাকে মোবাইল, আমি স্বাধীন, আমাকে মোবাইল দিতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু সন্তানও মনে করে আমার এটা অধিকার। তো এই জায়গাগুলো আগের থেকে যে প্র্যাকটিসড হয়, পরিবার থেকে যদি আগে থেকে প্র্যাকটিসড হয় যে আমরা কতটুকু একজনের থেকে কর্তৃত্ব করতে পারবো এই জায়গাটা। যেমন আমাদের গার্জিয়ানরা অনেক সময় দেখি তার সিলেক্ট করে থাকে তাদের, আমাদের মেডিকেল কলেজ আমরা দেখেছি যে মেয়েরা যখন ভর্তি হয় মেডিকেল কলেজে, তারা বলে স্যার আমার মেডিকেল কলেজে আসার ইচ্ছা ছিল না, আমার বাবা এটার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি আবার আমার সিলেটে আবার এটা দেখেছি, ঠিক এটা এরকম না, তখন ওখানে দেখেছি আমরা মাদ্রাসার ক্ষেত্রে, মানে আমাদের কনভার্সন ডিসঅর্ডার নিয়ে অনেক সিলেটে একটা ট্রেডিশন ছিল যে প্রথম সন্তান অথবা শেষ সন্তান তারা মাদ্রাসায় পড়াবে, এটা তাদের একটা ট্রেডিশন ছিল। তো হয় প্রথম সন্তান যদি পড়তো তাহলে সেও কনভার্সন ডিসঅর্ডার নিয়ে আসতো, শেষের জন্য পড়তো সেও কনভার্সন ডিসঅর্ডার নিয়ে আসতো, যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। অনেক সময় ভয় পেয়ে গার্জিয়ানরা আবার স্কুলে তারা নিয়ে আসতো। যেহেতু দেখা যেত যে প্রথম সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন পরের সন্তানগুলো কিন্তু তারা স্কুলে পড়ায়, তো দেখা যায় তারা এরকম পড়ছে, তার একটা পর্যায়ে সে কিন্তু আপসেট থাকে, কিন্তু বলতে পারে না। কারণ সিলেটের ট্রেডিশন আছে যে একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে তাহলে তার বাবা মার বেহেশত নিশ্চিত মোটামুটি। তো এই জায়গাটার কারণে চিরঞ্জীব, কনভার্সন ডিসঅর্ডারটা তো আমাদের হয়তো দর্শকরা বুঝতেছেন না, একটু যদি আমরা ভেঙে বলি, মানে অনেক কষ্ট চেপে থাকলে বলতে পারি, যুদ্ধ চলছে, আসলে বাবা মাকে নাও বলতে পারছে না, হ্যাঁ নাও বলতে পারছে, মনের মধ্যে থেকে আবার সেটা সায়াও দিচ্ছে না। তো দুইটা মিলেছে দেখা যাবে বিভিন্ন শারীরিক সিমটম নিয়ে কেউ অজ্ঞান হচ্ছে, কেউ দেখা যাচ্ছে খিচুড়ির মধ্যে হচ্ছে, কেউ হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, কেউ অন্ধ হয়ে যাচ্ছে, কেউ বোবা হয়ে যাচ্ছে, কেউ প্যারালাইসিস হচ্ছে, বিভিন্ন ধরনের সিমটম নিয়ে প্রকাশ হচ্ছে, কিন্তু আসলে কোনো রোগ পাওয়া যায় না। মানে এটা আসলে মানসিক রোগের একটা উপসর্গ। অনেক সময় অনেক শারীরিক ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো ডাক্তাররা কোনো রোগ খুঁজে পান না, যেহেতু ব্যাপারটা মানসিক। এরকম আমরা অনেক রোগী পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে বাবা মার জায়গাটা, বাবা মনে করছে এটা আমার সন্তানের কাছে আমি এটা মানে আমার গন্ডি বা তো হচ্ছে না, আমার সন্তানের প্রতি আমি চাইতেই পারি। সন্তানও মনে করছে যে বাবা মা
সেও কিন্তু মনে করছে, সে অ্যাকসেপ্ট করছে, সে কিন্তু রাগ করছে না, সে অ্যাকসেপ্ট করছে না বাবা মা বেহেস্তের জন্য আমি না গেলে বাবা মার বেহেস্ত কীভাবে হবে, তো সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু না খুব অনেক আমি কিছু কেস হ্যান্ডেল করেছি, অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু কথা শুনেছে গিলেছে, কিন্তু পরবর্তীতে কষ্ট পেয়ে আবার সে হয়ে বানিয়ে পড়ছে। এসেছে। তা হ্যাঁ। এই জায়গাগুলো আমি মনে করি আমি মানে প্রফেশনাল হেল্পটা আসলে খুব আমাদের দেশে ওরকম আসলে চর্চা হয় না। তো রিলেশনশিপটা কেউ তৈরি করতে হবে, যে কোনো রিলেশনশিপ, আমাদের খালি রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের খালি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কাছে কিন্তু খালি মানে কাপলরা আসে, কিন্তু আসলে কাপল না, কিন্তু এখানে বাবা মার রিলেশনশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আপনার সন্তানের সাথে রিলেশনশিপ এবং এই লিমিটেশন যদি আমাদের আগে থেকে প্র্যাকটিসড হয়, এবং এটা আমরা যে এখন থেকে হলে প্র্যাকটিস শুরু হয়, হতে পারে আমরা আগের দিনে আমরা এগুলো প্র্যাকটিস করতাম না, কিন্তু লাইফ কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবার কিন্তু নিউক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু যদি আমাদের যৌথ ফ্যামিলি থেকে আমরা যেহেতু বেরোচ্ছি, এখন যদি এই লিমিটেশন না থাকে, তাহলে এই যে সন্তানের সাথে কনফ্লিক্ট, যে ড্রাগ এডিক্টেড বিভিন্ন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। একটা ফোন নিয়ে আসছি চিরঞ্জিত, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ শিওর। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে দুটো পার্ট আসলে আমি একটু কি সময় নিতে পারবো কিনা আমি জানি না। খুব বেশি সময় নেওয়া যাবে না আসলে, আমাদের সময়টাই সংক্ষিপ্ত থাকে তো। হ্যাঁ হ্যাঁ, দুটো পার্ট আর কি। আমি যেটা বলতে চাচ্ছি ছিল, আমি আসলে অনেকদিন ধরেই আসলে আমি ফ্যামিলির সঙ্গে নেই, আমি আমার জবের কারণে বাইরে থাকি। এটা প্রায় 10 বছরের মতো আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকছি না। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে প্রথম থেকে আসলে আমার ওয়াইফ আমাকে আসলে বিভিন্নভাবে, যেহেতু বাইরে থাকছি, সে বিভিন্নভাবে আমাকে হলো তার সন্দেহ দৃষ্টিটা ছিল যে আমি কার সঙ্গে কথা বলছি, কিভাবে চলছি, আমার ফেসবুকে কে আছে। যখনই আমার কোনো ফেসবুকে কোনো নতুন কোনো অথবা আমার কোনো ফিমেল কলিগও যদি অ্যাড হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সে হলো ফেসবুকে তাকে হলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, তাকে কোনোভাবে কোনো নক করা, এরকম করছিল, এটা যেটা আমি বুঝতে পারিনি। বা একটা সময় হয়তো বা কোনো কলিগ হয়তো জিজ্ঞেস করছিল যে হলো আমাকে হলো আপনার ওয়াইফ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, এরকম একটা সন্দেহের একটা জায়গা তৈরি হয়ে আছে, এবং এটা অনেকদিন ধরেই চলছিল, যেটা আমি বুঝতে পারছিলাম। এই কারণে ডে বাই ডে আসলে আমাদের সম্পর্কের একটা জায়গায় একটা গ্যাপ তৈরি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। এবং সেকেন্ড পার্টে যেটা হয়েছে সেটা হলো যে হলো সেকেন্ড পার্ট যেটা আমি বলবো সেটা হলো যে ইন দ্য মিডিয়াম, যেহেতু আমি বাইরে থাকি, বাইরে থাকার কারণে যেটা হয়েছে যে আমি আমার এক্স কলিগের সঙ্গে আমার ভালো একটা রিলেশন তৈরি হয়। এক্স কলিগ বলতে মেল কলিগ আর কি। এবং যেটা থাকার কারণে দেখা গেছে যে হয়তো একই বিল্ডিং এ থাকার কারণে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাদের দুটো বাচ্চা আছে, তাদের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা আমার খোঁজ খবর নেয়, যেহেতু আমি একা থাকি। হ্যাঁ, সো এরকম থাকা অবস্থায় যেটা হয়েছে যে তার ওয়াইফের সঙ্গেও আমার একটা ভালো যোগাযোগ হয়, মানে যোগাযোগ হয় বলতে কথাবার্তা হয়, ফেসবুকে ফ্রেন্ডশিপ হয়, হয়তো বা মেসেঞ্জারে হয়তো বা খোঁজ খবরও নেওয়া হয়, কেমন আছে না আছে, তারা আমার নিয়মিত খোঁজ খবর নিত। ইন্দাম যেটা হয়েছে যে এটা আমার ওয়াইফ যে আসলে আমার ফেসবুককে হ্যাক করে রেখে দিয়েছে, তার কাছে যে সেই মেসেঞ্জারে সব দেখতে পায়, এটা আমি জানতামও না। কারণ অনেক সময় বাইরে থাকার কারণে অনেক কলিগের সঙ্গে হয়তো মেসেঞ্জারে নক করছি, দেখি যে সে আবার আমাকে হলো ওইটা নিয়ে আমাকে অনেক সময় নক করা শুরু করছে, তুমি কার সঙ্গে কথা বলো, কি বলতেছো, মানে এইগুলো নিয়ে আমাদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হতো। এই ফ্যামিলিটার সঙ্গে যখন আমার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বা কথাবার্তা হচ্ছিল, ইভেন তো তার ওয়াইফের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, সেই এই কথাবার্তাগুলো কিন্তু নর্মালি অ্যাজ এ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। আমার ওয়াইফ কি করেছে ইন দ্য মিন টাইম, যেটা করেছে যে হলো আমাদের যে কথাবার্তা হয় বা আমাদের মেসেঞ্জারে যে হলো বিভিন্ন চ্যাটিং গুলো হতো, সেগুলোকে স্ক্রিনশট নিয়ে, আমি যেহেতু বাইরে থাকি এবং ওই ফ্যামিলির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, সেই কারণে ওই মেল মানে আমার এক্স কলিগের নাম্বারটা আমার ওয়াইফকে আমি দিয়ে রেখেছিলাম, যেহেতু একই বিল্ডিং এ থাকি, ভালো সম্পর্ক, যদি কখনো বিপদ আপদ হয় যেন তুমি যেন ইনফরমেশনটা পাও বা ইনফরমেশন খোঁজ নিতে পারো, আমার সেজন্য দিয়ে রাখা। সে কি করেছে, যেহেতু আমার মেসেঞ্জার হ্যাক করে রেখেছিল, মেসেঞ্জার ইমো সবকিছু হ্যাক করছে, আমি জানতামও না। সে কি করছে, সেটা সব স্ক্রিনশট নিয়ে সেই কলিগকে সব স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে আপনার ওয়াইফের সঙ্গে সে আপনার ওয়াইফ কথা বলে জানিয়ে দিয়েছে। তারপর জানিয়ে দেওয়ার কারণে যেটা হয়েছে যে সেটা হলো তখন সে আমার সঙ্গে মানে খারাপ আচরণ এবং তার ওয়াইফের সঙ্গে খারাপ আচরণ এবং তার ওয়াইফকে অনেক মারধর, এটা সেটা, মানে যেটা একটা ছিল যে নর্মালি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে একটা ফ্রেন্ডলি একটা হাই হ্যালো ছিল,
এটার ফলে কি হয়েছে, তার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়ে যায়, যেহেতু হলো ওই ভদ্রমহিলার সাথে। হ্যাঁ, ওই ভদ্রমহিলার সঙ্গে একটা যে রিলেশনটা ছিল একদম ফ্রেন্ডলি, সেটা হলো হয়তো একটা রিলেশন তৈরি হয়ে যায়, যে রিলেশনটা আমি বলবো যে এটা হলো আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি। আজকের অনুষ্ঠানের টপিক হচ্ছে বাউন্ডারি রক্ষা করা। হ্যাঁ, সো যেটা আমরা শুনছি যে ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, কিন্তু ওয়াইফ তাহলে স্ক্রিনশটটা যে শেয়ার করলেন তার হাজবেন্ডের সাথে, সেখানে কি বাউন্ডারি একটুখানি কি ব্রেক হয়েছিল কোথাও? একটু বেশি, মানে আমরা যেটা বাউন্ডারির কথা বলছি, প্রত্যেকটা সম্পর্কে একটা সীমা থাকা দরকার, সীমা রেখা টানা দরকার। তো যে স্ক্রিনশটগুলো ওয়াইফ হাজবেন্ডকে, তার ভদ্রমহিলার হাজবেন্ডকে পাঠালেন, সেখানে কি কোথাও একটু মনে হয় আলোচনার মধ্যে বা কথাবার্তার মধ্যে কোথাও কি একটু সীমারেখা লঙ্ঘিত হয়েছে, এরকম আলোচনা কি ছিল? হ্যাঁ, লঙ্ঘিত, যার জন্যই ভদ্রলোক মানে অফেন্ডেড হয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করেছেন। হ্যাঁ, তার উপর অত্যাচার এবং আমাকে হুমকি, মানে সেটাই বলছিলাম যে সীমারেখা আজকের টপিক তো আমাদের, তো সেটা একটু লঙ্ঘিত হয়েছে বলে মনে হচ্ছে। আমি মনে করি যে লঙ্ঘিত হয়েছে, মানে যেহেতু বললাম তো, যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা মেসেঞ্জারের মধ্যেই ছিল, এর বাইরে অন্য কিছু ছিল না। তারপরেও মেসেঞ্জারে তো আজকাল অনেক বেশি ফ্রেন্ডশিপ করে ফেলি আমরা, তাই না? হ্যাঁ, সেটা যখন আমাকে না জানিয়ে তাকে জানিয়ে দেয়, মেসেঞ্জারে দিয়ে দেয়, তখন কি হলো যে সেই ভদ্রলোক তার ওয়াইফের সঙ্গে আমরা সেই পার্টটুকু বুঝেছি। একটু আমরা তাড়াতাড়ি করি, কারণ অনেক কলাররা ওয়েট করে থাকেন, তো সেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে যেটা হয়েছে যে সে আমাকে বিভিন্ন হুমকি ধামকি, আমার জবে এগুলো জানিয়ে দেবে, পুলিশকে দেবে, সে দেবে, এরকম একটা জায়গায় গিয়ে চুপচাপ ছিল। কিন্তু যেহেতু এই সিচুয়েশনটা উল্টো রিভার্স হয়ে গেছে, একটা ফ্রেন্ডলি সিচুয়েশন থেকে যখন রিভার্স হয়ে গেছে, তখন তার সঙ্গে আমার একটা অ্যাফেকশনের জায়গা তৈরি হয়ে গেছে। বুঝেছি। এগুলো কবেকার কথা শুনছি আমরা? সরি, এই ব্যাপারগুলো কবেকার? এটা ধরেন যে 1 বছর। আচ্ছা, 1-1.5 বছর, 1 বছরও হয়নি আর কি, সিচুয়েশন তৈরি হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি আমার ওয়াইফকে যে আমি আসলে দেখো বাইরে থাকি, অনেক ঠিক আছে, আমার মনে ডায়লগ গুলো বাদ দিয়ে আমরা বলি, কেমন? হ্যাঁ, মানে ওয়াইফকে অনেক ভাবে বলা হয়েছে, এটুকু বললেই যথেষ্ট। বোঝানোর চেষ্টা করছি, এবং সে স্টিল যেটা করছে যে হলো বিভিন্ন নামে, বিভিন্ন মেসেজ, বিভিন্ন ফেক আইডি তৈরি করে তার হাজবেন্ডকে স্টিল বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে যাচ্ছে, যে হলো তোমার ওয়াইফ তোমাকে চিট করছে, সে হলো যত রকমের খারাপ কিছু বলা যায় আর কি। But did you tell your wife যে you have developed a relationship with that lady? না, আমি তাকে বলিনি, সে এটা মনে প্রাণে বিশ্বাস করে যে হলো it has happened, তাই তো? হ্যাঁ, yes. So সে মানে যেটা বিশ্বাস করছে তার মধ্যে তো ভুল নেই। না, ভুল নেই, কিন্তু এটা ইনিশিয়ালি ছিল না, যখন না, দ্যাট উই আন্ডারস্টুড। কিন্তু আজকের প্রশ্নটা একটু করে ফেললে ভালো হয়। আজকের জন্য কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে ইন দ্য মিন টাইম আমি যেহেতু তার সঙ্গে একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছি, সেও মনে প্রাণে চায় আমার কাছে চলে আসতে। ইন দ্য মিন টাইম আমার ওয়াইফের সঙ্গেও আমার সম্পর্কটা, আমি বলবো যে মেন্টালি যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আসলে নাই, মানে আমার তার প্রতি এখন সেটা বুঝতেই পেরেছি। বাচ্চা আছে কি? হ্যাঁ, আছে। আমারও বাচ্চা আছে, এবং সমস্যা হয়েছে যে তারও বাচ্চা আছে। কজন? দুজনেরই দুজন করে? হ্যাঁ। তার যেটা সমস্যা হয়েছে, সে তার বাচ্চা হাজবেন্ডকে রেখে সে যেমন আসতে পারছেন না, এবং আমি মনে প্রাণে তাকে চাচ্ছি, কিন্তু হলো এই সিচুয়েশনে আমাদের সোশ্যাল যে বন্ডিং বা সামাজিক অবস্থা এবং অবস্থানের কারণে এটাকে হলো কখনো আমরা মানে নিয়ে যেতে পারছি না। এই অবস্থায় আসলে আমার করণীয় কি? কিন্তু আমি মনে করি, এবং সেও মনে করে যে হলো আমরা দুজনকে অসম্ভব ভালোবাসি, এবং দুজনকে ছাড়া থাকতে পারবো না, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। আচ্ছা, একটু জিজ্ঞেস করবো যে এত কিছুর ভেতরে দুই পক্ষেরই তো বাচ্চা আছে, তারা কষ্ট পাচ্ছে না? হ্যাঁ, মানে কষ্ট তো অবশ্যই পাবে, কষ্ট না পাওয়ার কিছু নাই। না, পাবে না, পাচ্ছে কিনা? পাবেটা তো ভবিষ্যৎ হয়ে গেল, পাচ্ছে কিনা? না, ওই পক্ষের তো বাচ্চাগুলো অনেক ছোট। না, জাস্ট এক কথায় হ্যাঁ না বলে দিলেই হবে, কষ্ট পাচ্ছে কি? মানে ওইভাবে তো আর ডিটেল জানে না যে কষ্ট পাওয়ার জায়গাটা তৈরি হবে। আমার ক্ষেত্রে হ্যাঁ, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারি। আমরা বোধহয় একটু ভুল করছি। বাচ্চারা যত ছোটই হোক, ঘরে একটু যদি টেনশন থাকে, বাচ্চারা অনুভব করতে পারে, হয়তো ঘটনাটা জানে না, কিন্তু ওরা অনুভব করতে পারে। সেজন্য আমরা
ছোট বলে আমরা ওদেরকে যদি একটু আন্ডার এস্টিমেট করে ফেলি তাহলে ভুল করব। না, 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 সমাজে ওরা সবার কষ্ট জন্যই পাচ্ছে। বলছি, সব দর্শকদের জন্যই Yes, বলছি। yes. একটু আপ টু লাইনে থাকতে হবে। আমাদের প্রশ্ন পেয়ে গেছি, কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই সেলিনা? ওকে, অনেক অনেক ধন্যবাদ। খুব কঠিন একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। আর আর ইউ দেয়ার লাইনে? আচ্ছা, ও লাইনে নেই। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্ত্রী কোথায় এখন। সো সেলিনা যদি আগে বলো। এখন তো বিষয়টা একদম পরকীয়াই হয়ে গেল। অবশ্যই এটা আজকে আমাদের টপিকের সাথেই মিলছে যে সম্পর্কের সীমা রেখা, সীমা রেখাটা অতিক্রম প্রথম থেকেই হয়েছে, যার জন্য আমার মনে হয় ওনার আচরণের মধ্যে ব্যাপারটা আগেও হয়তো কোনোভাবে ছিল যে উনি হয়তো ইমোশনালি অ্যাটাচ হয়ে যেতে পারেন, এই ভয়টা ওয়াইফের মধ্যে ছিল, যার জন্য উনি এটা করতেন এবং শেষ পর্যন্ত যেটা উনি ভেবেছেন সেটাই হয়ে গেল। তো পেছনের কথা এখন নাই বলি, কারণ উনি এখন বর্তমানের বিষয়টা নিয়ে চিন্তা করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই সম্পর্কটাতে অলরেডি দ্বিধা চলে এসেছে। যেমন উনি যার সাথে সম্পর্কটা করতে চাচ্ছেন উনি বলছেন যে আসতে পারবেন না বাচ্চা এবং এদেরকে ফেলে, যদিও অনেক ফিলিং আছে। তো এটা আগে এনশিওর হওয়া যে আদৌ উনি আসতে পারবেন কি না। দেখা গেল অনেক দূর পর্যন্ত উনি এগিয়ে গেছেন, ওয়াইফের সাথে হয়তো ডিভোর্সও হয়ে গেছে, যেহেতু উনি মনে এখন একদমই হচ্ছে না উনি বলেছেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত উনি আর আসলেন না। সেটা আগে এটা এনশিওর হওয়া। তারপরে যেটা করতে পারেন যে পরে কখনো যাতে আফসোস না হয় বাচ্চাদের জন্য কিংবা ওনার এই বর্তমান সম্পর্কের জন্য, এই ব্যাপারগুলো। আর ওখানেও ওই বাচ্চাদের কি হবে সেই ব্যাপারগুলো খেয়াল করা, তারা বাবার কাছে থাকবে না ওই বাচ্চাদের দায়িত্ব ওনাকে নিতে হবে। এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে? বাবা হিসেবে ওনারও তো রেসপন্সিবিলিটি থাকবে সেটা। তো এই বিষয়গুলো কিন্তু এখন ভাবতে হবে। শুধু আবেগের জায়গাটা বা ভালোবাসা অবশ্যই সেটা যে কোনো সময় যে কোনো মানুষের হয়ে যেতে পারে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই, কিন্তু উনি দায়িত্বের জায়গায়ও আছেন কিছু, বাবার হিসেবে দায়িত্ব, এখনো হাজব্যান্ড হিসেবে দায়িত্ব। মানে উনি আরেকজনকে ভালোবেসেছেন মানেই এই স্ত্রীর প্রতি ওনার দায়িত্ব যে চলে গেছে তা না, লিগেলি, তারপর ওনার সামাজিকভাবে, প্রত্যেকটা ভাবে এখনো উনি দায়িত্বে কিন্তু আছেন। তো আমরা কিন্তু কোনো কোনো জায়গায় দায়িত্বের জায়গাটা সীমা লঙ্ঘন করতে পারি না, অনেক জায়গায় সীমা লঙ্ঘনের জায়গাটা আসলে নাই। তো ওই জায়গা থেকে যদি চিন্তা করি, ভালোবাসা তো আছেই, সেটা হয়তো নাই, কিন্তু অন্য যে রেসপন্সিবিলিটির জায়গাটা সেখানে উনি সীমা লঙ্ঘন না করে কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবেন সেটা দুই পক্ষ দিক থেকে ভাবতে হবে আগে। সম্পর্কটা ভেঙে দিলে লাভ কি কি হবে, ক্ষতি কি কি হবে, ওই সম্পর্কে জড়ালে ওনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। জড়িয়ে তো গেছি আমি, জড়িয়ে গেছে, কিন্তু সম্পর্কটাকে যদি পরিণতির দিকে নিতে চাই তাহলে কি কি লাভ হবে, কি কি ক্ষতি হবে, ওনার কি কি ক্ষতি হবে, এখনই একটা উনি লিস্ট করুক এবং সেটার জন্য প্রস্তুতি যাতে থাকে যে যেই ক্ষতি হোক, যদি তারপরও আমি মেনে নিতে চাই যে না আমি এই রিলেশনশিপে থাকবো না, ওই রিলেশনশিপেই যাব, তাহলে ওটাকে মেনে নিয়েই আগানো, যাতে সেটারও দায়িত্ব, এখানে যেহেতু দায়িত্ব পালনে অবহেলা হয়েছে, ওখানেও যদি হয় তাহলে একটা ডিজাস্টার হবে। কিন্তু দুইটা পরিবার না, দুই পক্ষের চারটা বাচ্চা এবং চারজন মানুষ। তো আমরা অন্যকে হার্ম করে কিন্তু নিজের মানে আমি যেটা বলি স্বাধীন যে কোনো কিছু করার স্বাধীনতা আমার আছে, কিন্তু যখন সেটা অন্যকে হার্ম করা হয়, অন্যের অসুবিধার কারণ হয়, অন্যকে কষ্ট দেওয়া হয়, তখন সেটা কিন্তু স্বেচ্ছাচারিতা। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুটোর মধ্যে পার্থক্য আছে, আমাদের এই লাইনটা বুঝতে হবে। সেটাই, এটা অবশ্য দুজনের কথা বলে ঠিক করতে হবে, কারণ একজন হয়তো সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ক্ষতি বেশি, আমি গুটিয়ে নিলাম, কিন্তু ওই পক্ষ হয়তো ছাড়ছে না, তখন কিন্তু আবার আরেকটা সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু সবকিছু মিলিয়ে ডিসিশনটা নিতে হবে। এটা মানে আর যদি মনে হয় আমি একা নিতে পারছি না, তাহলে তো ডেফিনেটলি সাহায্য নিতে পারি। চিরঞ্জীব, মানুষ যখন রিলেশনে জড়ায় তখন কিন্তু মানুষের এখানে আবেগপ্রবণ থাকে, এখানে কিন্তু আসছে সে লজিক্যাল জিনিসটা হচ্ছে মাথায় চিন্তা কাজ করে না। আগের থেকে যদি চিন্তা করতো যে এখানে আমার রিলেশনটা কিন্তু বাউন্ডারি ভেদ করছে, তাহলে কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতে পারতেন। এবং আমি যেটুকু মনে করছি ওয়াইফ এই যে কাজ করেছে, এখানে ওয়াইফও কিন্তু তার সাথে কোনো কথাবার্তা বলেনি এগুলো নিয়ে, যে আমি কিন্তু দেখো তোমার রিলেশনশিপের ব্যাপারে কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে। মানে এখানে আমার মনে হয় ওয়াইফের সাথে তো হেলদি একটা রিলেশনশিপ আগের থেকেই ছিল না, আর ওয়াইফও তাকে এই ব্যাপারে ক্লিন কাট কথা বলতো না। তো সব কিছু মিলে আমি মনে করি আগের থেকেই তার একটা হেলদি
এনভায়রনমেন্ট ছিল না, দূরত্ব এই জায়গাটাকে আরও অনেক বেশি দূরত্ব বাড়িয়ে দিয়েছে, সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব। এবং এই জায়গাটা কিন্তু খুবই সমস্যা হয়েছে যে পরবর্তী উনি কিন্তু এই ব্রেকডাউনের কারণে পরবর্তী কিন্তু আবেগ আপ্লুত হয়ে আবেগের সিদ্ধান্তে জড়িয়ে গেছে। এবং এই জায়গাটার কারণে কি ক্ষতি হতে পারে আগের থেকে উনি চিন্তা করেন। এই যে ঘটনা যদি সামনে, যেহেতু আমরা বাউন্ডারি মানে ব্রেক করছি এবং সামনে করছি, তো এইটার কনসিকুয়েন্স কি, এটা ফেট কি, এটার রেজাল্ট কি, মানে এটা যদি আমরা যদি রিলেশনে জড়িয়ে যাই, মানে এটার ফলে আমাদের কি হবে? আবেগের তোড়ে ভেসে গেছে সব লজিক। ওনারা কিন্তু যথেষ্ট, ওনার এইজটা কিন্তু এখন টিনেজার এজ না, টিনেজার বললে আমরা বুঝতাম যে আবেগ এসে না, উই বিহেভ লাইক টিনেজার। এখন ওনারা অনেকটা অনেক ভালোবাসার বয়সেও মধ্যে মানুষ প্রেমে পড়ে, প্রেমে পড়লে টিনেজারদের মধ্যে বিহেভ করে। এখন এইটা যেটা হয়ে গেছে কি, এখন সবাই কিন্তু কষ্টে আছে, না আছে উনি, না আছে ওই ফ্যামিলির সেই যার সাথে ওনার রিলেশন হয়েছে, আবার যা আছে তার হাজব্যান্ড এবং তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে, সবাই কিন্তু এখানে প্রবলেমে আছে। এবং একটা সন্তান যখন একটা বাবা প্রবলেম, মানে একটা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, তখন তার মাও যেমন ভালো থাকে না, এই মায়ের কারণে কিন্তু তার সন্তানও কিন্তু ভালো থাকে না ডেফিনেটলি। আমি একটু যোগ করব এটার সাথে, সেটা হচ্ছে যে আলটিমেটলি দেখা যাবে যখন দুপক্ষই বাচ্চা ফেলে যাবেন, তখন ওনাদেরও একটা গিলটি ফিলিং কাজ করতে পারে যে আমার বাচ্চাগুলো কি করছে, সেটাও আবার ওনাদেরকে ভালো থাকতে দিবে না। একদম, শুধু যে ওরাই বাচ্চারাই কষ্ট পাচ্ছে তা না, মানে খুব ফ্লাওয়ারি হবে, খুব না, না, রোজি হবে, সেটাই। এরকম কোনো মানে সম্ভাবনা ওনারা কম নিজেরাই থাকে। ভালো থাকতে আমি আবার পারবে না। কিছু কিছু জায়গায় দেখেছি যে হাজবেন্ড এখানে যে, মানে যার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, যে হাজবেন্ড, সেই হাজবেন্ড দেখা যাচ্ছে যে ওই ডিভোর্স দিয়ে ফেলেছে, কিন্তু যেই ওয়াইফ তাকে এসে মানে বিয়ে করার কথা, সে ওয়াইফ অ্যাট লাস্ট আর ডিভোর্স দিতে পারেনি বা ডিভোর্স দেয়নি, সে তার বাচ্চার মমতায় আবার সে ওই জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। এরকম আমি কয়েকটা এক্সাম্পল এটা দেখেছি। মায়েরা করে বেশি। হ্যাঁ, মারা করে। এইটাই আমি মারা বললাম, করে। যে আদৌ আসবে কিনা। সে ডিভোর্স, আমি দেখেছি 2 মাস 2 বছর 3 বছর ডিভোর্সে বসে আছে তার ওয়াইফের সাথে একজন, কিন্তু ওয়াইফ যে মানে যে আসবে তার সাথে, সে তার বাচ্চা ফেলে অ্যাটলিস্ট সেই সিদ্ধান্ত পরে কনফিউশন থাকে, নিব এক সময় দেখাচ্ছে আর বলে যে না আমি আর আসবো না। তো এই জায়গাটা আমি মনে করি আমার এখানে মনে হয় কিন্তু একটা সিদ্ধান্তটা লজিক্যাল জায়গা, আসলে যেটা প্রয়োজনে logical সে জায়গা থেকে সাইকোলজিস্ট নিতে হেল্প হবে। নিতে পারে, আর যদি মানসিক সমস্যা থাকে তাহলে ঠিক আছে, ওষুধ খেতে হবে। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো হ্যাঁ শুনছি, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ ম্যাডাম, আমি আমার ভাইয়ের জন্য ফোন করেছি। হ্যাঁ, আমার ভাই সরকারি চাকরিজীবী, ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা, আমিও চাকরি করি, আমরা এক ভাই এক বোন, আমাদের বাবা মা নেই। তো আমি ঢাকা শহরে থাকি। তো আমার ভাই বাবার বাসায় একাই থাকে। আমার বাবা মারা যায় 12 সালে, মা মারা যায় 16 সালে। এরপর থেকে আমার ভাই একাই আছে বাসায়, ভাড়াটিয়ারা আছে বিভিন্ন আলাদা হবে, কিন্তু আমার ভাই আসলে আছে, আমার ভাই একাই থাকে। আমি বারবার চেয়েছি আমার ভাই আমার সাথে থাকুক, কিন্তু না, ওর মধ্যে থাকতে পছন্দ করে। তো এখন আমার প্রবলেম হচ্ছে, আমার ভাইকে আমি বিয়ে করাতে রাজি করাতে পারছি না। তা আমি বেশ কয়েক বছর থেকে অনেক মেয়েকে দেখিয়েছি, কিন্তু যখনই যেটা দেখাই সে কোনোভাবেই বিয়েতে রাজি হয় না, তার পছন্দ হয় না, তার মন মতো হয় না, সেজন্য সে রাজি হয় না। এখন এরকম করে করে তো বেশ খানিকটা, এখন সে 33। এখন 33। 33, তো দিন তো চলে যাচ্ছে, সেজন্য আর যেহেতু সে একা, বাবা মানে একদম একা থাকে, সেজন্য আমারও একটা মনের মধ্যে একটা চাপ বোধ করি যে আমার ভাইকে বিয়ে করানো জরুরি, যেহেতু সে একা থাকে আর আমার সাথেও সে থাকতে রাজি হয় না। সে একা থাকতে থাকে। এখন দেখি যে ইদানিং কোনো আত্মীয় স্বজনের বাসায় যায় না, আমার বাসায় আসে না, আমার চাচার বাসা বা আরো কিছু আত্মীয় স্বজন যারা আছেন, এখন কারো বাসায়, কারণ যাদের বাসায় যায় সবাই একই কথা বলে, সেজন্য কারো বিয়ে করছো না কেন? হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজন এড়িয়ে চলে। আর আবার ইদানিং আমার সাথে ফোনে কথা হয় প্রতিদিনই। তো আমি যেহেতু চাকরি করি, আমার ছোট দুটো বাচ্চা আছে, তো অনেক সময় ধরে ওর সাথে ফোনে কথা বলা সম্ভব হয় না। ও পছন্দ করে, ও আমার সাথে ছোটবেলা থেকে আমরা ভাই বোন বড় হয়েছি বন্ধুর মতো, বাইরে যাই হয়তো সব বিষয়ে আমরা দুই ভাই বোন শেয়ার করতাম। এভাবেই একদম ইউনিভার্সিটি সবসময় আমরা, এমনকি ইউনিভার্সিটিতে যখন পড়তো তখন পড়ার বিষয়গুলো আমাদের কাছাকাছি সাবজেক্ট হওয়ার কারণে এরকম করে আমরা হয়েছে। তা এখনো ও সবসময় ওর যে কোনো প্রবলেম যা কিছু চাই, সবসময় আমি ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করি, শেয়ার করি, কিন্তু আমি আসলে সবসময় ভাবে সময় দিতে পারি না। না পারার কারণে ও ইদানিং আমার মনে হয় ও আমার উপর মনোক্ষুণ্ণ, আমাকে খুব একটা ফোন দেয় না, যেহেতু আমি প্রতিদিন ওকে মাঝে মাঝে ব্রেক করছে। আচ্ছা, একটু জানতে চাইবো, তোমার ভাই কি একটু সোশ্যালি একটু কম, মানে একটু উইথড্রন, মানে একটু কম মেশে মানুষের সাথে এমনিতেও? হ্যাঁ, ও খুব শান্ত চুপচাপ টাইপের, আর ছোটবেলা থেকেই ও একটু চুপচাপ টাইপের, মানুষের সাথে একটু কমই মিশতে পারে। তবে এমনি অনেক ছেলে কিন্তু সহজে নিজে থেকেই কারোর সাথে ও ইজি হতে পারে না। বোঝা গেছে সেটা। হ্যাঁ,
কি So- ও করে? যখন ঢাকা ভার্সিটিতে প্রথম যেদিন ও Sixth ক্লাস grade-এ করলো চাকরি সেদিন আমি করছে। ওকে ঢাকা ভার্সিটিতে প্রথম দিন ও যেদিন ক্লাস করে সেদিন আমি ওকে মিষ্টি নিয়ে কয়েকজন ফ্রেন্ড করে দিয়েছিলাম, আর শেষ পর্যন্ত ওরাই ওর বন্ধু ছিল। ও আচ্ছা। নিজে থেকে নতুন কোনো ফ্রেন্ড তৈরি হ্যাঁ, করে। বোঝা যাচ্ছে সোশ্যাল স্কিলটা একটু কম হয়েছে। তোমার আজকের প্রশ্নটা কি বলো? আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন দুইটা, একটা হচ্ছে যে ওকে আমি বিয়ে করানোর জন্য কিভাবে রাজি করাতে পারি? আমি বললে সে রাজি হতে চায় না। কি বলছে? ও কি কোনো কারণ দর্শাচ্ছে যে এই জন্য আমি বিয়ে করতে চাই না? ও যেসব, ও আমাকে একটা দিয়ে দিয়েছিল, যে সেটা হলো যে হাইট টাইট এগুলোর ব্যাপার তো আছে। আর পড়াশোনার ব্যাপারেও দেখা যায় যে আমরা দুইজনই ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছি। এখন ও পাবলিক ভার্সিটিতে পড়া মেয়ে বিয়ে করতে চায় না। আবার ও পাবলিক ভার্সিটি চাচ্ছে না, প্রাইভেট চাচ্ছে? না না, হ্যাঁ পাবলিক ভার্সিটি চাচ্ছে না, সরি ও। পাবলিক না, জাতীয় ভার্সিটি চাচ্ছে না, জাতীয় আচ্ছা। ভার্সিটি চাচ্ছে না। ও তাহলে এখন- মানে পাবলিক ইউনিভার্সিটি মানে স্টুডেন্ট Student হতে হতে হবে হবে। ওয়াইফের। হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট শেষ করে হোক, এরকম আমি হোক, বুঝেছি, মানে ওখানকার স্টুডেন্ট ছিল এরকম হ্যাঁ, হতে হবে। এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম তো আমি ওরভাবে তো মিলানো কঠিন হয়ে যায় আমার জন্য আসলে। আবার ইদানিং দেখে ও খুব অল্পতেই রেগে যায়। আমি যখন ফোনে কথা বলি অল্পতেই দেখি যে সে বিরক্ত হয়ে যাচ্ছে। ওর কি বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, বন্ধু বান্ধব আছে। ও এখন ইদানিং দেখি যে স্কুলের একটা ফ্রেন্ড, ওর সাথেই ও মেনলি মূলত চলে বেশি এখন। কারণ আমি ওই ফ্রেন্ডটা দেখেছি ওর মতোই চলে, মানে ও যা বলে তাই, ওর বিরোধিতা করে না, ও সবকিছুতে সায় দিয়ে যায়, যে জন্য ওই ফ্রেন্ডটার সাথে ওর খুব ওকে, ভালো। তোমার প্রশ্নটা পেয়ে গেছি যে ভাইকে কি করে রাজি করাবো, তাই তো? জি কি জি। অ্যাফেয়ার ছিল ওকে, আমি তোমার প্রশ্ন করো। আমরা তাহলে একটু অতিথিদের কাছে যাই, তুমি একটু লাইনে থেকে ওদের প্রশ্নের জবাব দাও। তোমার প্রশ্নটা জি। করো। অ্যাফেয়ার কি ছিল কোথাও? অ্যাফেয়ার ছিল না, তবে আমি গত নভেম্বরে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিলাম পারিবারিক ভাবে। মেয়েটার ফোন নাম্বার দেওয়া হয়েছিল, 2-4 দিন ওদের কথা হয়েছে, মেয়েটাকে ওর পছন্দ হয়েছিল, সে বিয়েটাতে রাজিও হয়েছিল। কিন্তু মেয়েটা যখনই বিয়ের তারিখটা দেওয়া হয় মেয়েটা পিছিয়ে যায়। তখন এরকম বারবার পিছিয়ে যাওয়ার পর এক পর্যায়ে মেয়েটা আমাকে 4বার ডেট দেওয়ার পর 4বার মেয়েটা পিছিয়ে যায়। তারপর 4র্থবার মেয়েটা আমাকে জানায় তার একটা ছেলের সাথে একটা। ও, এটাতে সে আমার ভাই খুবই শক হয় এই ব্যাপারটা। রিজেক্টেড ফিল করেছে আর কি। আর কোনো প্রশ্ন? আমি কিছু করি। আচ্ছা, ওনার কি অফিসের কাজকর্ম সব ঠিক মতো করতে পারছেন উনি সবকিছু? অফিসের কাজকর্ম মানে প্রথম যখন ও এই রিজেক্টেড ব্যাপারটা হয় তখন প্রথম সে খুব ভেঙে পড়ে। সে আরো এর আগে আরো কিছু প্রবলেম হয়েছিল, মানে সে তার সে একটা বিল্ডিং করতেছিল, ওখানে তার রাজমিস্ত্রি, মানে সে ব্যস্ততার কারণে সময় দিতে পারে না, সব টাকা রাজমিস্ত্রির হাতে দিত। সে রাজমিস্ত্রি অনেক টাকা নিয়ে পালিয়ে গেছে। একই সময় কয়েকটা ঘটনা হওয়াতে সে খুব মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তো তখন অফিসে কাজ করতে একটু সমস্যা হতো। পরে সে এমনি আপনি যে বলছেন ইদানিং রেগে যাচ্ছে, এরকম তার মানে তারা অফিসে কোনো কাজে এরকম রেগে যাচ্ছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে, কাজকর্ম করতে পারছে না, কাজে খেতে পারফরমেন্স ভালো হচ্ছে না, না না, এরকম কি কোনো ব্যাপার আছে? না, কাজ অফিসে খুব অফিসে সবাই ওকে খুব ভালোবাসে, কারণ সে খুব আন্তরিক এবং কাজ যে দক্ষ। ওর বোনের সাথে তো অভিমানের রাগ কাজে কিন্তু খুব পারফেকশনিস্ট এরকম মনে হয়, যেরকম খুঁত একটু পারফেকশনিস্ট, পারফেক্টলি কাজ করতে চায়, এরকম কোনো ব্যাপার আছে আপনার ভাইয়ের মধ্যে? হ্যাঁ, কাজে বেশ সূক্ষ্মভাবে করতে চেষ্টা করে। আচ্ছা, এমনি এছাড়া কখনো কোনো আচরণগত কখনো সমস্যা হয়েছে কখনো, মানে আগে অতীতে কখনো আচরণগত সমস্যা, কখনো রেগে যেত, কখনো বিষণ্ণ থাকতো, কখনো মুড খুব ফ্ল্যাকচুয়েট করতো, কোনো দেখেছেন? আমাদের একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। ব্যাকগ্রাউন্ড হলো আমাদের সৎমা ছিল, হ্যাঁ আমাদের বা সৎমায়ের সংসার ছিল। আমার মা এবং সৎমা দুজন এট এ টাইম ছিল। তো আমরা নিচতলায় থাকতাম, দোতলায় আমার সৎমা থাকতো। তো স্বাভাবিকভাবেই একটু আমরা মানসিক চাপে থাকতাম দুই ফ্যামিলি এরিয়া থাকার কারণে। ছোটবেলায় কোনো অ্যাবিউজের হিস্ট্রি ছিল, কোনো বুলিং এর শিকার, উনি যে মিশতে পারতো না, এটা কি কারণ হচ্ছে ছোটবেলা থেকে তাকে মিশতে দেওয়া হতো না, নাকি উনি কখনো বুলিং এর শিকার হয়েছেন, কখনো আঘাতের শিকার হয়েছেন, বা বন্ধুদের দ্বারা দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতা হয়েছে, এরকম কোনো ব্যাপার ছিল, নাকি সোশ্যাল স্কিলটা আসলে কম ছিল? না, ছোটবেলা ওইরকম কিছু না। বন্ধুদের থেকে, মানে বন্ধুরা মাঝে মধ্যে ওর কাছ থেকে ধার নেয়, অনেকে টাকা পরিশোধ করে না, এটা নিয়ে একটু বিরক্ত হয়, কিন্তু সেটার জন্য সে মন খারাপ করে না। তবে ওই যে ছোটবেলা থেকে যখন বললাম তো যে একটু পারিবারিক একটু সমস্যা ছিল, কিন্তু আমি আর আমরা দুইটা ভাই বোন বন্ধুর মতো সবসময় সব ব্যাপারে ওকে, ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশন পেয়েছি আমরা। আশা করছি আমাদের অতিথিরা সুন্দর করে উত্তর দেবেন। তুমি শোনো ওদের আলোচনা কেমন, এবং আমরা অনেক শুভকামনা জানাচ্ছি তোমাকে আর তোমার ভাইয়ের জন্য। ওকে, কে আগে বলবে? সেলিনা? আচ্ছা, টিচার আগে বলো।
আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে ছেলেটা একটু ইন্ট্রোভার্ট, ওর কাজের জায়গা যেহেতু খুব ভালো আছে, মানে সুন্দরভাবে কাজ করতে পারছে, আর ওর নিজস্ব কিছু পছন্দ, আর একটু খুঁতখুঁতে বলেছে, একটু পারফেকশনিস্ট আছে হয়তো। তো ও পছন্দের জায়গাটাও যতক্ষণ না মিলছে ততক্ষণ ও হয়তো ওয়েট করছে, এটাই মনে হচ্ছে। আর ওই বারবার বোনকে একটু এংশাস মনে হচ্ছে আমার, যে ওই বেশি চিন্তা করছে যে বিয়ে করানো না, দরকার। ভাইকে ভালোবাসে তো অনেক, হ্যাঁ, অনেক একা বেশি আছে। ভালোবাসে, এই জন্য একা আছে। তো ওই যে এংশাস হয়ে সে বারবার কথা বলে এই বিয়েটা নিয়ে, হতে পারে বোনের সাথে, এই কারণে সে বিরক্তি প্রকাশ করছে ইদানিং, একই টপিকে কথা বলাটা মেনে নিতে পারছে না, রেগে যাচ্ছে। কিন্তু তার পছন্দ, সে কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। বোন যেখানে বলল যে ক্রাইটেরিয়া সবগুলো মেলানো যাচ্ছে না, তো এই কারণে হতে পারে। আরেকটা হচ্ছে যে কিছু একটা মেয়েকে তার খুবই পছন্দ হয়েছিল, সেটা হয়তো খুবই আশা নিয়ে, নাহলে মেয়েটা এতবার রিজেকশন করার পরও যে লেগেছিল, তার মানে এখানে তার হয়তো একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি বা এক ধরনের এটা ভালো লাগা ছিল আর তৈরি কি। হয়ে গিয়েছিল, যেটা হয়তো সে এখনকার মেয়েগুলোর সাথে তুলনা করছে। আমার যেটা মনে হচ্ছে যে যখনই কোনো মেয়ে দেখে ওই মেয়েটার স্ট্যান্ডার্ড কিনা, সেটাকে তুলনা করে করে সে রিজেক্ট করে। এবং যতক্ষণ আর এটা করলে কিন্তু এটা আবার ওর জন্য ব্যাপারটা ভালো হবে না। আসলে ওভাবে তুলনা করে একজন মনের মধ্যে থেকে গেলে কখনোই তার মতো অন্যদেরকে লাগে না। তো সেই ক্ষেত্রে এই জন্যই ডিলেটা হচ্ছে এবং কাউকেই তার পছন্দ হচ্ছে না। তো সেই জায়গায় আমার মনে হয় ভাইকে যদি কারোর সাথে মানে কাউন্সিলিং করানো যায়, যে আসলে কোনটা মানে বাস্তব, কোনটা বাস্তব না, এক্সপেকটেশনের জায়গাগুলো এইভাবে মানে একটু ভাইকে নিয়ে যাও, ভাই তো অ্যাডাল্ট তো, হ্যাঁ। মানে ওইভাবে তো বলতে পারবে না তোমার কাউন্সিলিং লাগবে, না, ওটা অনেকে বলা না, যে অফেন্ডেড ওর হয়, সাথে ভাই কথা হয়তো বলা, অফেন্ডেড যে হবে। তুমি কারোর সাথে তোমার মানে পছন্দের তোমার যে বিষয়গুলো তুমি নিয়ে একটা কথা যে বলতে কষ্টের মধ্যে রয়েছো কিনা এটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় ভাই বোন দুজন মিলেই যেতে মিলেই পারে আসতে প্রথমে, পারে, হ্যাঁ, যে আমারও কষ্ট হচ্ছে, তোমারও কষ্ট, তুমিও কষ্টে রয়েছো। অলরেডি মনে হচ্ছে বোন কনভিন্স করতে পারছে না, আর ওই জন্য বোনের সাথে রাগারাগি মানে এই কনভিন্স করার জন্য না, যে আমরা একটু ভালো থাকবো কেমন করে, হ্যাঁ, যে তুমি বিয়েতে রাজি হচ্ছ না, এটা টপিক না, বললেও হয়তো রেগে যাবে, এটা একটা ব্যাপার। সেটাই। তো সেটা সেই ক্ষেত্রে মানে আরেকটু আমার মনে হয় বোনকে এখন এই টপিকটা নিয়ে কথা বলাটা কিছুদিন অফ রাখা দরকার, সেটাই, যাতে ওর মধ্যে একটু বিরক্তিটা কেটে যায়, মনটা একটু রেস্ট পায় আর কি। চিরঞ্জিত, তো উনি তো বলেই দিলেন বোন যে তার ভাইয়ের মধ্যে কাজকর্ম খুব ভালোই কাজ করেন এবং সব খুব পারফেক্টলি কাজ করেন, এবং তো সবাই ওকে ভালোবাসেন এবং তার কাজের জন্য আসলে কাজ যে ভালো করে অবশ্যই তাকে না, মেবি ইজ এ গুড নেচার, গুড নেচারও আছে। আর অত যে একলা একলা থাকে কোনো ডিস্টার্ব করে না বা কোনো একটা কমপ্লেক্স পার্সোনালিটি না, সে খুব হেল্পফুল। তো কিন্তু যে জায়গাটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যে জায়গাটা হচ্ছে আসলে এখন বয়স 36, কিন্তু 33, কোন বয়স থেকে ওনারা বিয়ের জায়গাটা দেখছেন সেটাও গুরুত্বপূর্ণ। আমার হয়তো বিয়ের জায়গাটা হয়তো অনেক দিন থেকে দেখছেন এবং হয়তো এখন একাকিত্বে থাকছেন, এই জন্য বোনের জন্য এই ক্ষেত্রে হয়তো ড্রাইভটা বেশি আসছে। এবং যেহেতু বয়স যাচ্ছেন, এবং আমার মনে হয় বোনের একটা ভয়ে কাজ করছে যে আমার ভাই তো আসলে মেয়ে চয়েস করতে পারেন, তার অনেক ক্রাইটেরিয়া। এখন এই বয়স তো বাড়ছে দিনকে দিন, যদি এখন বয়স বাড়ে আরও যদি 1-2 বছর বাড়ে, তো আমাদের বাংলাদেশের ক্রাইটেরিয়া হিসেবে করলে একটা ছেলেকে তো সেরকম মেয়ে পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেটাও চিন্তা করছে। এত ক্রাইটেরিয়া, এখন বয়স বাড়ছে, পরবর্তী তো মেয়ে পাওয়া 70 বছর বয়সে মানুষ বিয়ে করছে, মেয়ে পাওয়া খুব কঠিন না, সেটা তো ক্রাইটেরিয়া ফিক্স করে দিচ্ছে, কোনো ক্রাইটেরিয়া জায়গায় তো সে ফ্লেক্সিবল না। তো সেই কারণে বোনের মধ্যে ভয় পাচ্ছে আদৌ বিয়ে হবে কিনা, এই জন্য তো বোন বারবার হয়তো নক করছে, এটাও হতে পারে বোনের সে ভয় থেকে। আর ভাইও এই ক্ষেত্রে যেহেতু তাকে একটা মেয়ের চয়েস হয়ে গেছে, সেটা পায়নি, এই হতাশা থেকে হয়তো সে বোনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আর কথা বলতে চাচ্ছে না। আমার তার মনে হচ্ছে এখন আমরা একটু কিছু বলে দিই, এখন যেহেতু ভাইয়ের মধ্যে একটু খুঁতখুঁতে আচরণ আছে এবং ভাইয়ের মধ্যে একটু এই জায়গায় ফিক্সড হয়ে থাকে চিন্তা করলে, একটু ফ্লেক্সিবিলিটি কম, তাই মনে করছি একটু তাকে সাইকোথেরাপি জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বোনকেও শিখতে হবে কোন ওয়েতে কীভাবে কথাটাকে অ্যাপ্রোচ করতে হবে বিয়ের ব্যাপারটা। হয়তো বোনেরও ড্রাইভ কাজ করছে বিয়ের জন্য, কিন্তু এখানে আমি মনে কথাটা একটু তাকেও একটু ট্রেন আপ হতে হবে যে ভাইকে কথা বলার ক্ষেত্রে, কারণ ভাই যেন আবার হার্ট না হয়, আবার মানে সাপও মনে লাঠিও না হয়, ওইভাবে কাজ করতে হবে। মানে যেটা প্রবলেম হচ্ছে কি, মেন্টাল হেলথের হেল্প নিতে কাউকে বললে সে খুব অফেন্ডেড হয় আমাদের দেশে, তাই না? তো আমরা যদি বলে দিই যে সাইকোথেরাপিতে যাও, সেভাবে আসলে যাওয়াটা অনেকের পক্ষে সম্ভব না, কারণ ও তো একটা সুস্থ স্বাভাবিক ছেলে, কাজ করছে, সব কিছু মেনটেন করছে, ফ্রেন্ডসও আছে। সো হয় না যে আমরা আর একটু ভালো থাকতে চাই, আমরা কিভাবে আর একটু ভালো থাকবো, আমরা কি যেতে পারি কিনা, মানে একটা প্রস্তাব রাখতে পারে। এবং যেটা ও বললো যে কিছুদিন বিয়ের কথাটা একটু বন্ধ রেখে বারবার না বলা আর কি, তাই তো? কিন্তু ফ্রাস্ট্রেশন থেকে নিয়ে যাবে, এই কারণে যেহেতু কেউ নেই। থ্যাংক ইউ চিরঞ্জীব। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা।
ম্যাম আপনি ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আর টেলিভিশনের ভলিউমটা একদম জিরো করতে হবে যে। আমি অন্য রুমে চলে আসছি ম্যাম। হ্যাঁ, ওকে। ম্যাম আপনাকে আমি খুব পছন্দ করি এবং অনেক বছর ধরে আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু আচ্ছা। আপনার সাথে কথা বলতে পারছি আমি, আমাকে ধন্যবাদ মনে ঠিক আছে, করছি। ওকে, অনেক ধন্যবাদ। আজকের ইস্যুটা বলে ফেললে ভালো হয়। আসলে বোন আমি বলতে চাইছিলাম যে আমি 2000 সনে একবার ট্রাক অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার মাথা ফেটে গেছিল। ওহো। হুম। কয়েকটা সেলাই লাগছিল কুমিল্লায়, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে। হুম হুম। হ্যাঁ, এরপরে আবার আমি 2019 সনের নভেম্বর মাসে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজারের চাকরি করতাম। হুম হুম। তা হঠাৎ করে আমি আমার তো পারিবারিক সমস্যার কারণে কিছু লেনদেন আছে ব্যাংকে, ডিফল্টার, আমি ব্যাংক থেকে চাপ দিয়েছে, ওইটা টেনশন করতে যাইয়া আমি হঠাৎ কর্মস্থানে পড়ে গেছি। ওহো। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে ওখান থেকে আমাকে পপুলারে নিয়ে গেছে। পপুলারে দেয়া বললো যে রুগী বাঁচাইতে চাইলে আপনি হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। হার্ট ফাউন্ডেশন ওখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে। আচ্ছা, এত ডিটেল না বলে আমরা বলি যে হার্ট ফাউন্ডেশনে গিয়েছি, তারপর ওনরা প্রথম রাতটা ওখানে রাখছে, রাখিয়া ঢাকা মেডিকেলে ট্রান্সফার করছে। ঢাকা মেডিকেলে আর আমি করি না, আমি মহাখালী ইন্টারন্যাশনালে দেখাইছি একজন প্রফেসরে, কর্নেল, ব্রেন টেস্ট। আচ্ছা, আমার মনে হয় যে এত এত জায়গাগুলোর নাম বলে আমরা একটু ধারাবাহিকভাবে বলতে থাকি ঘটনাগুলো। আচ্ছা, আমি ইউনিভার্সালে আমাকে ব্রেন স্ট্রোকে আর কি যে চেকআপ গুলো দিচ্ছে তাতে ব্রেন স্ট্রোক। আচ্ছা। প্রাথমিকভাবে চেকের আগে যে ঔষধগুলো দিচ্ছে, ইনজেকশন দিছে, তো ইনজেকশন গুলো আমি খুব উপকৃত হয়েছি। আমার ডান সাইডে কোনো রেসপন্স ছিল না, হাতে এবং পায়ে, হাতে ডান পায়ে। আল্লাহ রহমতে ওগুলো আমি ফিরে পাইছি, পরিপূর্ণ সুস্থ। কিন্তু মনে করেন আমি যাবো কাশিম বাজার, আমি চলে যাচ্ছি মালিবাগ রেল গেট। আচ্ছা। আর মনে করেন আমার ওয়াইফ আনতে বলছে পিএইচ, আমি নিয়ে আসছি বাসায় পটল। আচ্ছা। এই আর অনেক সময় আমার ওয়াইফ মনে করেন বলে তুমি এইটা আনতে বলছি এইটা আনো না কেন, এইটা আনতে বলছি এইটা আনো কেন, আমার আসলে ব্রেনটে মনে থাকে না আর কি। আচ্ছা, স্মৃতি রাখতে একটু অসুবিধা হচ্ছে আর কি। আর আমার ওয়াইফ বলতে আছে তোমার ব্রেনটে সমস্যা আছে, তুমি ভালো একজন ব্রেনটে ডাক্তার দেখাও। দেখানো হয়েছে কি? এখন পর্যন্ত দেখাইনি আর কি। সেটা কেন? হার্টের ঔষধগুলো কোনো নিউরোলজিস্টের কাছে যাওয়া সম্ভব হয়নি? আসলে ভালো এরকমের সাজেশন পাইনি আর কি, কার কাছে গেলে কিভাবে হবে। ওকে, এই যে আমি কথা একটা বললে আরেকটা শুনছি, এছাড়াও আরো কোনো অসুবিধা হচ্ছে কি? আরো অসুবিধা, রাত্রে মাথায় ঘুম হয় না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আবার দেখা যায় যে ইচ্ছা করে গেটের তালা খুলে মহল্লায় বাইরে এলাম, আবার হাইটে আইলাম। আবার দেখা যায় যে ফজরে আজান দেয় না, আমি মনে করছি আজান দিয়েছে, মসজিদে নামাজে ঢুকে গেলাম, যাই দিয়ে তালা দাও। ওকে, বয়সটা কত চলছে এখন? আমার 42 বছর বয়স। 42। ওকে, হ্যাঁ, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? না, আপনার কোনো মানসিক কোনো অসুবিধা কখনো হয়েছে? বিষণ্ণতা, দুশ্চিন্তা, এগুলো কারণে কোনো অসুবিধা হয়েছে বা এখন হচ্ছে? বললাম যে ব্রেন স্ট্রোকটা আমার কিছু ব্যাংকে, আমি একটা ভালো পজিশনে, ভালো বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠানে জব করতাম, কিছু স্যালারি লোন নিয়েছিলাম, ওটার কিছু টাকা বাকি ছিল, ওই যে বাড়তে 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 1 লাখ টাকা তো হয়ে গেছে 10 লাখ টাকা। ওগুলোর প্রেশার, আবার এই যে করোনার কারণে জবটা চলে গেছে। ঢাকা শহরে একটা মেয়ে কলেজে পড়ে, পড়াশোনা করাইতে বা ঘর ভাড়া দিয়ে খাইতে, সবকিছু নিয়ে টেনশন। এক কথা বলতে আমি হয় কোনো বাদাম, নাহলে বোপাম, আর নইলে আপনার ওই টেস্ট, এগুলো খাইয়ে ঘুমাইতে হয়, টেনশন। বিষণ্ণ লাগে, এমনি কান্নাকাটি করেন বা কাঁদতে ইচ্ছা করে বা হতাশা লাগে খুব? কান্নাকাটি করি, কিন্তু কিছু কিছু কথা আছে, মেয়ে এবং মেয়ে যেহেতু কলেজে পড়ে, একটাই মেয়ে আছে, তারপরে ওয়াইফ আছে পাশে, ফ্যামিলিটা নিয়ে খুব টেনশন করতেছি কিভাবে বাঁচাবো। এখন কি কোনো কাজ নেই তাহলে আপনার? এখন ওই করি টুকিটাকি কিছু কাজ করি, ওই যে অনলাইনে পাসপোর্টের ফর্ম ফিল আপের, এই ব্রোকারি, কেউ একটা ট্রেড লাইসেন্স করাই দিই, কেউ একটা আপনার জন্ম নিবন্ধন করাই দিই, এই অন্য কোনো কাজ নেই। ওকে, ফ্রিল্যান্স করছে। কোনো প্রশ্ন আছে?
ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের মনে হচ্ছে যে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। আমরা দেখছি অতিথিরা কি বলেন। হ্যাঁ চিরঞ্জীব। দুঃখের বিষয় যে উনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন এবং ওনার স্ট্রোক হয়েছে, দুইটাই সমস্যা হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে ওনার মধ্যে ভাস্কুলার ডিমেনশিয়া আছে, এটাকে বলে আমরা ভাস্কুলার ডিমেনশিয়া। রক্তনালীতে স্ট্রোকের পরে রক্তনালী কিছু কিছু ব্রেন এলাকাগুলোতে রক্ত সাপ্লাই দিতে পারে না, ব্রেন এলাকাগুলো নষ্ট হয়ে যায়, তখন স্মৃতিশক্তির সমস্যাগুলো হয়। এটাকে বললাম ভাস্কুলার ডিমেনশিয়া। কারণ নর্মালি ডিমেনশিয়া যেটা হয় সেটা 65 বছরের পরে, কিন্তু ওনার তখন মাত্র 42 এজ। তো এটা হতে পারে ভাস্কুলার ডিমেনশিয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমনি ক্রনিক স্ট্রেস, জব নাই, এটাও একটা কিন্তু স্ট্রেসের কারণ। এবং এই স্ট্রেস থেকে আমরা বলি ডিপ্রেসিভ সিমটম আসলে, ডিপ্রেশনের কারণে কিন্তু আমরা সিউডো ডিমেনশিয়া বলি, এখানেও কিন্তু রোগীদের ক্ষেত্রে সিটির প্রবলেম হতে পারে, মনে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো এমনকি দুইটা মিলিয়ে আসলে এই সমস্যাটা। এবং এই ক্ষেত্রে যদি উনি ওষুধ ঠিকমতো খান তাহলে সেক্ষেত্রে হয়তো বিষণ্ণতা বা দুশ্চিন্তা জায়গাগুলো কিছুটা রিকভার করা যাবে। তারপর চাকরির ক্ষেত্রে কিছু সাইকোথেরাপির মাধ্যমে, কিছু মোটিভেশন দেওয়ার মাধ্যমে উনি কীভাবে এই জায়গাটুকু পার করবে সেই জায়গা নিয়ে। এখন প্যান্ডেমিক কতদিন কোন সিচুয়েশন যাবে এটা আসলে বলা যাচ্ছে না। তো এই সময়টা উনি যদি একটু মেন্টাল সাপোর্ট দেওয়া যায়, হয়তো উনি ভবিষ্যতে কাজের ক্ষেত্রে যখন স্কোপ আসবে হয়তো উনি সেখানে কাজ করতে পারবেন। মানে আপাতত কি একজন নিউরোলজিস্টকে দেখাবে? হ্যাঁ, আপাতত একজন সাইকিয়াট্রিস্টকে, যেহেতু উনি দুশ্চিন্তা আছে অনেক, বলো না গোপাম কিন্তু এই যে খাচ্ছেন। ভাস্কুলার ডিমেনশিয়াটা, ভাস্কুলার ডিমেনশিয়ার জন্য আসলে কোনো ট্রিটমেন্ট নেই, আর এটা আসলে রিকভার হবে না। আসলে এটা যে যাকেই দেখা নিউরোলজিস্ট, এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ। এবং সাধারণত আমরা স্ট্রোকের ক্ষেত্রে যেটা বলি যে পার্মানেন্ট যেটা ভাস্কুলার, সেখানে আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয় না। স্ট্রোক ইমপ্রুভমেন্ট হয় যেটা আমরা বলি যে অ্যালঝেইমার্স ডিজিজ, সেখানে হয়তো কিছু মেডিকেশনে কাজ করে, তাও সবার না। ভাস্কুলার ডিমেনশিয়া আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয় না। মানে তারপর এটা কনফার্ম হওয়া দরকার না? তাই স্ট্রোকের জন্য হয়তো আমি মনে করি যে ওনার যদি সিটি স্ক্যান থেকে থাকে, বা হয়তো এখন আবার একটা সিটি স্ক্যান করিয়ে নিল, তখন বোঝা যাবে যে নিউরোলজিস্ট যদি করে ফেলে তাহলে এটা আরো ব্যাপারে কনফার্ম হবে। তারপরে সাইকিয়াট্রিস্টের কাছেও গেল, তাহলে সব ওইটাও এক্সক্লুড করা গেল যে আসলে মানে এটা মেডিকেশনে ইমপ্রুভমেন্ট আনা যাবে কিনা, ওই জায়গাটা তাহলে বাদ দিতে পারে, তখন সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে উনি কিন্তু যে দীর্ঘদিন বোপাম খায়, ব্রোমাজিপাম জাতীয় ওষুধ বা বেনজোডিয়াজিপিন ওষুধ খেলে এগুলো কিন্তু ব্রেন, আমরা বলি অ্যাট্রফি করে, ব্রেন শুকিয়ে নেয়। এই লোকেরা কিন্তু রোগী খুব ডিস্ট্রাক্টেড হয়ে যায়। যদি উনি অ্যাংজাইটির জন্য খাচ্ছে, ভাবছে সাময়িক রিলিফ হচ্ছে, কিন্তু লং টার্ম কিন্তু এগুলো ওনাকে কাজ করার মধ্যে প্রবলেম তৈরি করবে। এবং লং টার্ম কিন্তু এটাকে আরও সিরিয়াস ডিপ্রেশনের কারণে উনি কিন্তু আরও এরকম অ্যাসোসিয়েশনগুলো করতে পারেন। আমরা বলি ওরিয়েন্টেশন অফ টাইম প্লেস পার্সন, ওই যে কোথায় যাবে, কী করবে না করবে, উনি কিন্তু অ্যাসোসিয়েশন সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে উনি যদি একটা সাইকিয়াট্রিস্টের আন্ডার থেকে সঠিক ওষুধটা নেয়, এই বেনজোডিয়াজিপিন জাতীয় ওষুধগুলো লং টার্ম রাখে, তাহলে মনে করি এক্ষেত্রে উনি সব দিক দিয়ে কিছুটা ইমপ্রুভ করবেন। তাহলে মানে একজন সাইকিয়াট্রিস্টের মনোচিকিৎসকের দ্বারস্থ হওয়া, এবং যদি স্ত্রীর সাথেও যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা বোধহয় একটু থেরাপির হেল্পও নিতে পারে একই সাথে। আরেকটা যেটা হতে পারে যেটা হয় যে অ্যাক্সিডেন্টের পরে ট্রমাটিক ব্রেন ইনজুরি, এটার পরে কিন্তু মেমোরি লসের একটা সিমটম দেখা যায়। তো এটা কন্টিনিউ করে দীর্ঘদিন যদি এটা আনট্রিটেড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা একজন নিউরোসাইকোলজিস্টকে দেখাতে পারি। যেমন আমাদের কিন্তু শাহনূর ঢাকা ইউনিভার্সিটিতে নিউরোসাইকোলজির উপর কাজ করছে, সেখানে কিছু অ্যাসেসমেন্ট আছে। তো ওটাতে সরাসরি মেমোরি কতটুক এফেক্টেড হয়েছে এবং কতটুক এখনো ইমপ্রুভ করা যাবে সেটা কিন্তু টেস্ট করা যায়। এটা আমাদের দেশেই আছে। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে নিউরোসাইকোলজির আন্ডারে যেটা করতে পারে যে ওর ওই মেমোরির কোন কোন জায়গাগুলো ঠিক আছে কিনা তাও বোঝা যাবে, কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে তার ট্রমাটিক ব্রেন ইনজুরির কারণে মেমোরি কতটা এফেক্টেড হয়েছে। এবং কতগুলো পদ্ধতিও আছে, যদি কিছু ড্যামেজও হয়ে যায় কিছু পদ্ধতি আছে, ওগুলো ব্যবহার করে সাইকোলজিস্টের সাথে বসে তো উনি কিছু হোম টাস্ক দেন, কিছু আমি শুনেছি সেটা। সেগুলো করতে করতে দেখা যেতে যে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসতেও পারে। তো আমাদের এই সাইডটাও একটু চিন্তা করা দরকার। সেটাই। একটা ফোন নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সময় খুব কম, তাড়াতাড়ি করে বলে ফেলো তোমার ব্যাপারটা। ম্যাডাম ভালো আছেন? আছি মোটামুটি, থ্যাংক ইউ। ম্যাডাম আমার বড় ছেলে ও মহাখালী ব্র্যাক ভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে 5 বছর আগে, কিন্তু কোনো কাজ চাকরি এই 5 বছরে সে কোনো চাকরি বাকরি করে না। মানে কাজে সে ভয় করে, কোনোখানে ইন্টারভিউ দিতে যায় না, গেলে পরে শরীর ঘামে, আবার অস্থির, মানে বলে ভয়, মানে বলে যে আমি কি ইন্টারভিউ দেবো, আমি পাবো না, হ্যান ত্যান। এখন এইভাবে চললো। এখন হঠাৎ করিয়ে গত বছর 6 মার্চ
উল্টাপাল্টা কথাবার্তা বলে, ভুলভাল বকাবকি, মানে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে। তা এখন বর্তমানে সে কোনো কাজকর্ম করে না। কি রকম উল্টাপাল্টা কথা একটু উদাহরণ দেওয়া যায়? উল্টাপাল্টা কথাবার্তা বলে যে তুমি আমার চাকরি নষ্ট করো বারবার। আচ্ছা, আমি চাকরি একটু সন্দেহপ্রবণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটে বলে যে তুমি আমার চাকরি নষ্ট করো, তুমি সবকিছুর জন্য দায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সবকিছুর জন্য দায়ী, আমি কাগজপাতি জমা দেই, আবার তুমি না করে দাও। এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলার পরে। আচ্ছা, একটু জিজ্ঞেস করবো, এর আগে তো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোলো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে করলো, তখন ভয় পেতো না? ওদের তো অনেক অ্যাসাইনমেন্ট, অনেক কুইজ থাকে, ভাইভা থাকে, ওগুলোতে ভয় পেতো না? তার রেজাল্ট ভালো ম্যাডাম, তখন ভয়টা ছিল না, তাই তো? না, তখন ভয় ছিল না। সে পাস করে বের হওয়ার পরেও 1 বছর বিভিন্ন কানে চাকরির চেষ্টা করে। ওকে, মানে এটা ইদানিং কালে সমস্যাটা বেশি হয়ে গেছে। 1 বছর বিভিন্ন কানে চাকরির চেষ্টা করে, তারপরে ছোটখাটো একটা চাকরি তো ঢোকে, কিন্তু তারপরে থেকে সে এরকম হয়। ওকে, হ্যাঁ, আমাদের না আসলে সময় খুব সংক্ষিপ্ত। তোমরা কি উত্তরটা দিতে পারো যদি কোনো প্রশ্ন ছাড়া? প্রশ্ন আছে, একটু প্রশ্ন আছে, তাড়াতাড়ি। আমাদের তার সময় কি নেই। কখনো মাদক নেওয়ার কোনো হিস্ট্রি ছিল? আগে কখনো নেশা করেছে বা মাদক নিয়েছে, কোনো ব্যাপার ছিল আগে? এগুলি করে নাই, কিন্তু সিগারেট খেত। সিগারেট খেত? সিগারেট খেত। আগে কখনো তার মানসিক সমস্যা হয়েছিল নাকি এইবারই আপনারা প্রথম দেখলেন এই যে উল্টাপাল্টা কথা বলছে বা সন্দেহ করছে? উল্টাপাল্টা কথা বলছে, এই যে গত বছর 6 মার্চে হঠাৎ করে ওইরকম হয়, এর আগে ছিল না। ওকে, আচ্ছা, এমনি এছাড়া রোগী কখনো বলতো যে একলা একলা সে কানে কথা শুনতো, কানে ব্যাকাকে বিড়বিড় করে কথা বলতো, এরকম কখনো দেখেছে? ওই সবসময় মোবাইল সবসময় মোবাইলে সে দেখতো। আমি যদি লর পাশে বসে মোবাইল দেখতাম, তখন বলতো যে তুমি এখানে আসছো কে, তুমি সরে যাও। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একা একা বিড়বিড় করে কথা বলাটা করতো না, তাই তো? না, ওকে, বিড়বিড় করে কথা বলতো না, কিন্তু তার সন্দেহ জিনিসটা খুব বেশি। হ্যাঁ, সেটা বোঝা গেছে। কানে কোনো গায়ে বিয়াজ শুনতো না, সে কানে কোনো গায়ে বিয়াজ কখনো শুনেনি, যে কাউকে দেখছে না কিন্তু কানে কথা বলছে। সময়টা শেষ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আলোচনা করছি, একটু তাড়াতাড়ি বলতে হবে। কতক্ষণ আছে আমাদের আর? 2 মিনিট, 1 মিনিট করে দুজন বলো। যেহেতু উনি বললেন যে আগে কখনো সমস্যা ছিল না, হঠাৎ করেই সমস্যা শুরু হয়েছে এবং ভয় ভয় লাগছে, তাহলে এই জায়গা থেকে বোঝাচ্ছে মাদকের কোনো হিস্ট্রি ছিল না, মাদকের নেওয়ার কথা বলতে পারছে না, এবং সন্দেহবাদীকতা। তো আমরা দেখেছি যখন অনেক সময় এরকম সন্দেহবাদী সমস্যাগুলো হয়, এক্ষেত্রে আমরা দেখতে বলি সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার বলি। এখানে রুগীটা ব্রিফ সাইকোটিকও হতে পারে, যেটাই হতে পারে। এমন হতে পারে রুগীটা আসলে 6 মাসের বেশি যেহেতু হয়ে গেছে, এটা সিজোফ্রেনিয়ার দিকে টার্ন নিয়েছে, এবং আমি এই ক্ষেত্রে যদি সিজোফ্রেনিয়াটা মেডিকেশন নির্ভর একটা চিকিৎসা পদ্ধতি, এখানে ঠিকমতো ওষুধ দিলে রোগীটা কিন্তু সন্দেহবাদী করে ঠিক হয়ে যাবে, আবার সে স্বাভাবিক আচরণের মধ্যে ফেরত যেতে পারবে। আমার মনে হয় এই বয়সটা, ও 1 বছর ধরে কিন্তু কোনো জব পাচ্ছে না, ওর যথেষ্ট মেধাবী একটা ছাত্র, সেটা একটা স্ট্রেস, আর মাকে দোষারোপ করছে। অনেক সময় দেখা যায় যখন মানুষ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কাছের মানুষগুলোকে দোষ দিতে থাকে, সেটাও একটা হতে পারে যে ও দোষারোপ করছে, অনেক স্ট্রেসে, ডিপ্রেশন, হতাশা ডেভেলপ করেছে, আশেপাশের বন্ধুদের জব হয়ে যাচ্ছে, এগুলোও হয়তো খেয়াল করছে। তো ওটা নাকি অ্যাকিউট সাইকোসিস, এটা নির্ণয় করার জন্য আমার মনে হয় প্রথমে যদি একটু কাউন্সেলিং নিত, ওর মনের কথাগুলো খুলে বলতো, কাউন্সেলিং বা সাইকোথেরাপি, তাহলে সেখানেও কিন্তু বেরিয়ে আসতো যে আসলে সেটা কি বায়োলজিক্যাল কারণে হচ্ছে নাকি স্ট্রেস তাকে এই পরিবর্তনটা করেছে, স্ট্রেস ইনডিউসড একটা সাইকোটিক কন্ডিশন হয় কিন্তু, কিনা। তো তাহলে সেটা বেটার হয় আর কি, আগে কথা বলার পরে তারপরে যদি সাইকোলজিস্ট মনে করে যে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি উনি মনোচিকিৎসকের কাছে রেফার করে দেবেন। সো আমরা শেষ করি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে একদম সময় শেষ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের একদম সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হচ্ছে। আর আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে এই যে আমরা এখন এত শুনছি কিশোর গ্যাং, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এই কিশোর গ্যাং তৈরির পেছনে আসলে মনোসামাজিক কারণগুলো কি হতে পারে, সেটি নিয়ে আমাদের অতিথিরা আলোচনা করবেন আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।